বারের রাতে আরো একবার স্বাগত সবাইকে এবং জীবনের গল্প বলার জন্য আজকে কে আমার সঙ্গে রয়েছেন। শুরুতেই চলুন একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। আমার নাম রানু। আর অন্য কোনো নাম নেই? আপনার আশেপাশে কোনো কিছু নেই? না, শুধু রানুতেই পরিচিত। ওকে রানু, আপনার বর্তমান বয়স কত? 39। 39 বছর বয়স। জন্ম জেলা? কোন জেলাতে জন্মগ্রহণ করেছেন? বরিশাল জেলা। বরিশাল জেলাতে। ঠিক আছে, বলেন আপনি যেখান থেকে আপনার জীবন গল্পটা আজকে আমাদের জন্য বলতে এসেছেন। প্লিজ। আমার জীবন গল্পটা হলো প্রথমত আমার মা থেকে আমি শুরু করলাম। জি। মা একজন কৃষক ছিল। মা কৃষক ছিল? হ্যাঁ, মা জমিতে কাজ করতো। মা জমিতে কাজ করতো। বাবা কি করতো? হ্যাঁ, বাবা উনি জব করতো ওই আমলে। আমার মাকে যখন নিচে তখন উনি কলকাতা জব করতো আর কি। আচ্ছা, তো ওখান তো থেকে আপনার বাবার জবের টাকা দিয়ে চলতো না? আপনার মাকে কাজ করতে হতো? না, মার সাথে সম্পর্ক ভালো ছিল না, এই জন্যই সেটা এক নার্স সে বিয়ে করে আমার মাকে রেখে। আপনার মা কি প্রথম স্ত্রী? হ্যাঁ, আচ্ছা। প্রথম স্ত্রী তখন মাকে রেখে উনি আবার বিয়া করছে। তখন আমার মা জানছে, তখন আমার মার বাচ্চা পেটে ছিল, মানে আমার ভাই ছিল একটা ছোট। আচ্ছা। ওইটা পেটে মানে যখন গর্ভ অবস্থায় তখনই মা আর কি রাগ করে আমার বাবার কথা শুনে বাবার কাছে জানা, বাবার বাড়ি Okay. আমার নানা বাড়িতেই আমার মা থাকেন। তখন থেকে আর কি আমি ওটা আমার বোঝার মতো বয়স ছিল যে আমার একটা ভাই হয়েছে। মানে কি আপনি বুদ্ধির পরে বাবাকে দেখেননি চোখে এরকম একটা? না না, আমি আমার বাবাকে দেখি নাই জন্মের পর আর কি। আচ্ছা আচ্ছা। তো আমার খালা ওই সময় মানে আমাদের বলতে আমার মা আর কি আলাদা খেত। আমার নানু আবার ছোট খালার সাথে থাকতো, আর বড় খালাটা আবার অন্যরকম ছিল। ওর সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল না, শুধু ছোট খালাটার সাথে সম্পর্ক কিছু ভালো ছিল। তো আমার মা জমিতে কাজ করে মনে করেন আমাকে নিয়ে আর মা আমি খেয়েছি। তখন মায়ের জমিতে কাজ টাজ করতো, ওই ধান যখন কাটতো তখন ধান টোকাতো, অনেক সময় মাছ মারতো। তখন এই ভাইটা হলো, ভাইটা হওয়ার পর 12 দিন না যেন 21 দিন বয়স এরকমটাই। তো আমার খালার ওই সময় উনি বরিশাল পটুয়াখালী থাকে। তো আমরা শুনলাম যে আমার খালা খুব ভালো পরিস্থিতিতে আছে, তার সংসারে কোনো অভাব নেই। তখন মা আর কি আমাকে নিয়ে আর ওই ভাইটাকে নিয়ে আমার খালার কাছে চলে গেল। আমরা যখন বাস স্টেশন আমরা যখন যাব তখন একটা মোড়ের ভিতরে এক মহিলা দুধ বিক্রি করে আসতেছে। মহিলাকে বললো আমার মা যে দিদি বাচ্চাটা নিবেন আপনি? হ্যাঁ নিব। বাচ্চাটা নিবেন মানে কার বাচ্চা? ওই আমার ভাইটা, বাচ্চাটা ওকে দিয়ে দেবে। আমি ছোট ছিলাম তো। আপনি অতটা বুঝতেছেন না? না। তো এই কথাটা বলছে মহিলা, আবার করছে কি যেখান থেকে আমরা বাসে উঠবো ওই বাস স্টেশন থেকে উনি দুধ বিক্রি করে বাড়িতে যেতে এসে আমরা মনে করেন যে বরিশাল শহরে যাচ্ছি। জি। ওই পথে আর কি ওই আমার ভাইটাকে ওই মহিলাকে সাধলো আম্মু, ওই ভাইটাকে দিয়ে দিল। তো আমি খালি এতটুকুই মনে আছে আমার যে আমি খালি মার বুকের উপরে এরকম হাত দিয়ে খালি কান্না করতেছি আর মারতেছি আমার ভাই দিলাকা, আমার ভাই দিলাকা। এখন আমার সাথে সাথে দেখি মাও কাঁদতেছে। তো এরকম করে করে বাঁচে উঠে পরে আমার খালার বাড়িতে গেল। খালাকে বলল যে এই বুবু তোর বলে ছেলে হয়েছে? কাহা দিয়ে আসছি। কতি দিয়ে আসছো মানে? কাহা দিয়ে আসছি। ওরে খাওয়ামো কি? ওই দেখো না রানুরে খাওয়াইতে পারতেছি না, আমি খেতে পারতেছি না, তো আমি দিয়ে আসছি। কতি যখন আসছোই তাহলে ছেলেটাকে নিয়ে আসতি। যাকে এরকম করে অনেকদিন মা দীর্ঘদিন যাবত এরকম এই ওখান থেকে বেড়ানো টেরানো শেষ হলো। তারপর আবার সেই নানা বাড়ি আসছি। আসার পর দেখতেছি যে না, মা যে সময় মা জমিতে কাজ করতো সকালে 1টা পর্যন্ত কাজ করতো, 25 টাকা আপনার মজুরি ছিল। আর 3টার থেকে সন্ধ্যা পর্যন্ত করতো, 15 টাকা ছিল। তো এই টাকাটা দিয়ে আমাদের মা আর মাইয়ার খাওয়া চলতো। মানে ওই সময় আমার এই অনুভূতিটা হচ্ছে আমার ভিতরে যে মা তো এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমের ভিতরে দেখতাম ফুলহাতার একটা সোয়েটার গায়ে দিয়ে একটা করাল নিয়ে এরকম ধান নিরাইতো। হ্যাঁ, ধান নিরাতো, তিল নিরাতো। তখন আমার কাছে খুব খারাপ লাগতো যে আমার মা এত কষ্ট করতেছে। তখন আমি এবার চিন্তা করলাম যে আমি কি করতে পারি এই বয়সে। তো মায়েরে বলতাম যে মা ঠিক আছে আমি ধান টোকাই। পরে আমি ধান টোকাতাম মাঝে মাঝে, আবার মাছ মারতাম, আর যে যা বলতো ওইটাই শুনতাম, মানে কাজের জন্য। এখন শুনলাম কি আমি একদিন সরকারি টাকা পয়সা দিয়ে যে খাল পরিষ্কার করে, যে কচুরি থাকে তো তো ওগুলো আর কি পরিষ্কার করে খাল একদম পরিষ্কার করতে হবে। তো ওইখানে নাকি গম দেয়। বললাম মা খালে বলে কচুরি উঠাইলে গম দেয়, তাহলে আমি যাই? তুই তো ছোট, আমি কি সাঁতরাই সাঁতরাই আনবো? আপনার যেভাবে বলতে ইচ্ছে করে, সময় নিলে যদি আপনার কাঁদতে ইচ্ছে করে, ক্ষোভ আসে, রাগ আসে, আপনি নিজেকে কোনোভাবেই সংকুচিত করার কোনো দরকার নাই। না না, এটা নিজের মতো করে বলেন আপনি। এটা সেই ছোটবেলার ঘটনা তো। ইমোশনাল হয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারছি। সবসময় মনে করেন আমি গান নিয়ে থাকি। যখনই বেশি কষ্টটা হয় তখন আমি এক একটা গান দেখি যে আমার জীবনের সাথে এইখানটা মেলে। এখানে একটা কথা বলি, উনি গান নিজের মতো করে গান, যদি সময় হয় আমরা শুনবো। জি। যেখানটায় আপনি ছিলেন খাল পরিষ্কারের জায়গাটাতে। হ্যাঁ, পরে সেই কচুরি উঠানোর পর গম দিল, সেই গম ভাঙ্গাইয়া আটা করে মাকে নিয়ে খাচ্ছি। তারপর আমার এক খালাতো ভাই ছিল, আমার বড় খালার একটা ছেলে ছিল, খুবই বদমাশ ছিল। আমাদের দেশে আবার 2টা ধান হইতো আমার নানা বাড়ি। একটা হলো যেটা পেকে যেটা আমরা চাল বানাই, আর একটা ধান ওইটার ভিতরেই হয়, সেই ধানটা হলো ডাব ধান।
জমি নষ্ট হবে দেখে ওই জন্য কাঁচা থাকতেই কেটে ফেলে, যাতে এটা চারা না জানো না হইতে পারে। হুম, হুম। তো ওই ডাব ধানটা আর কি আমাদের নানাবাড়ি এলাকায় কাটলে ওইটা দিয়ে আবার চাল করে, কিন্তু চাল 3 ভাগ ধান হইলে 1 ভাগ চাল হবে। তখন আমার খালাতো বাড়ি বললাম যে জালাল ভাই তুই আমাকে একটু নিয়ে এলো, আমি তোর সাথে ধান কাটবো। এটা কি একদম অল্প বয়সে, মানে কত বয়স তখন মনে আছে? খুব ছোট? হ্যাঁ 10। 10 বছর হ্যাঁ বয়স। লেখাপড়া তো হতো না? হ্যাঁ 9 কি 10। লেখাপড়া তো করেননি ওই সময়টা? ও লেখাপড়ার সাবজেক্টটা আসে না, লেখাপড়া ওখানে বেশিরভাগে করতে পারি না। সেটা হলো বর্ষার 6 মাসে স্কুলে যেতে পারতাম না, কারণ বিল তো, আমার নানা বাড়িটা হলো বিল, মনে করেন যে নৌকা ছাড়া কোনো রাস্তা নাই। বিধান নাই। হ্যাঁ মা যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু শুকনার মৌসুমটা আসলে যেতে পারতাম স্কুলে, বর্ষার মৌসুমটা যেতে পারতাম না, কারণ নৌকাও ছিল না। ওকে। হ্যাঁ এরকম করে মানে 4 পর্যন্ত আর কি টান্নে হাসরাইয়া নিছি আর কি। যাই হোক, পরবর্তীতে আসি সেই ধান কাটতে আমার খালাতো বাইরে বললাম যে ঠিক আছে দাদা আমি তোমার সাথে একটু যাবো, তুমি আমার ধানটা একটু দেখাই দিও কোনটা কাটবো। তো ও আবার একটু ছোট থেকে আমাদের সাথে একটু শয়তানি করছে, মানে সঠিক রাস্তায় আমাদের কোনো সময় নেয়নি। ঠিক আছে, আমি ওর সাথে গেছি, তো ওই ধানটা আবার শামুক দিয়ে কাটতে হয়, আমাদের দেশে আবার শামুক ধরতে জানি আমি। ওই শামুকের মুখটা মানে যখন হাঁসেরে খাওয়ায় তো খালি ছিলকাটা থাকে, ওই ছিলকাটা দিয়ে হাতের ভিতরে একরকম বাজাইয়া ধানের গাছটা আমি কাটতে জানি। এভাবে কাটা যায়? হ্যাঁ কাটা যায়, একদম ছেনির মতো টুস করে কাটবে, এত বড় করে ধানের মাথাটা খেরের সাথে আসবে, ওইটা আবার পেঁচাইয়া এরকম মোটা মোটা করে, যেরকম আটি। শাক যেরকম জি, জি, বান্ধা জি, ওটাকে থাকে, আটি বলে। হ্যাঁ। আটি, ওই রকম আটি বেঁধে সাজির ভিতরে মোট এরকম সাজিয়ে নিয়ে আসে। তো ওই খালাতো ভাই করলো কি যে ও আমাকে ধানটা দেখাই দিছে, মানে ধান আর ঝরা কোনটা এটা কিন্তু বুঝবেন না আপনি। ঝড়া মানে কি ধানের মতো এক ধরনের আগাছা বা এরকম কোনো কিছু? ধান যে এই ধানটা তো পাকার সময় হলো, যেমন আমন ধানটা তো শীতের মৌসুম অগ্রাণে পাকে, জি। ওইটা মনে করেন এই যে আশ্বিন মাসেই পাকা শুরু হয়ে গেছে। আচ্ছা ওই ধানটা ওইদের সাথে মিশলে ওটা ফসলটা সুন্দর হয় না, এই জন্য এটা কাঁচা থাকতে কেটে ফেলে। আচ্ছা আচ্ছা। ওকে। তো এখন ওই আমরা ওই যে ওই ধানের ছড়াও যেরকম আর এই ঝরার ছড়াও ওরকম, ও করতে কি আমার ওই ধানটা দেখাই দিত, এটা ছিল শয়তানি। তো এরকম এটা তো মানুষের জমিতে? হ্যাঁ মানুষের মানে ওই নকলটা কেটে নিয়ে গেলে আপনাদের কোনো সমস্যা করবে না সে, কারণ ওটার ধান নষ্ট করে। ওইটা মানুষ যারা গরিব তারা কেটে নিয়ে গিয়ে খায়। হ্যাঁ এই জন্য মালিক কিছু বলবে না। আচ্ছা। কিন্তু ওই মেনটা কাটলে তো অবশ্যই বন্ধু বলবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই অরিজিনালটাই আমাকে দেখাই দিত। ও তো আমি ধান ঠান বানিয়েছেন এরকম জমির ভিতরে রাখছি, সাজিতে রাখছি। ওই মালিক আসছে, দেখেন না রানু আপনার ধানগুলা কাটছে আর আমি জরাগুলি কাটছি। তখন বললাম তুই তো আমার দেখাই দিছ। যাক, এরকম করে মাকে নিয়ে জীবন যুদ্ধ বহুত ওইরকম করা হলো। মা মনে করেন যে জমিতে কাজ করতো, আমিও যে ডাক দিত তার কাজ করতাম। এরকম করতে করতে দেখা যায় যে আমার বয়স 14-15 চলে আসলো। তখন একদিন আমার বাবা, আমার এক কাকাতো ভাই ছিল, আমার দূর সম্পর্কের খালা হয় সম্পর্কে, ওই ঘটকালি করে আমার বাবাই বিয়ে দিয়ে দিয়েছে, মানে আমার আপন কাকাতো ভাই আর আমার দূর সম্পর্কের খালা হয় আর কি, আমার ব্লাড কালেকশন কিছু না। তো ওই খালার সাথে বিয়ে, তো ওই কাকাতো ভাইটি আর কি আসতো আমাদের নানা বাড়ি, মাঝে মাঝে আমার সাথে দেখা হইতো, রানু তুই কেমন আছো, যাবি তোর বাবার কাছে, মানে খোঁজ খবর নিতে হয়, এলো জানাইতো। তো আমি বলতাম যে মা ফিরোজ দাদার সাথে যাবো, তুই গেলে তো তোরে রাইখে দেবে। আমি কি না রাখবে না, আমি কান্নাকাটি করবো চললাম। তো ফিরোজ দাদা একদিন এই কাকিমা রানুরে নিয়ে যাই কাকারে দেখাই আন, মানে বাড়ি দেখাই ও তো কখনো দেখে নাই বাড়ি। আমার মনে আছে আমার আম্মু আমাকে একটা ফ্রক গায়ে দিয়ে সবকিছু রেডি টেডি করাইয়া দাদার সাথে দিল, আমার আবার শিখিয়ে দিল তোর আব্বু যদি রাখতে চাই তুই বুঝি থাকস। আমি কি না। তো আমি গেছি, আমি তো বাবা চিনি না, যদি উঠানে একটা লোক বসা, উনি আবার এই যে বাঁশের কি কাঠি ওইটা মানে দাদিয়া আশ্রাতে আছে, তা আমি তার কাউকেই আমি চিনি, শুধু ওই দাদাটাকে একটু চিনতাম। আমাকে দাঁড়া করাইছে, দাঁড়া করানোর পর আমি এরকম তাকাইছি, আর আমার বাবা আমার মুখের দিক তাকাইছে। তো উনি আবার দাঁড়াইছে, উনি কিছু বলে না, খালি আমার মুখের দিক হা করে তাকাই আছে। তখন আমার মনের ভিতরে একটা কামড় দিছে যে আসলে এইটা মনে হয় আমার বাবা হইতে পারে, নাহলে ওনার কাছে নিয়ে বেকা। তো এরকম জানার পরে করলো কি, আমার বাবা আমাকে ধরতে আসলো। আমি বললাম যে আপনি আমাকে ধরবেন না, কে? আমি কে দাদা, উনি কে? এই তো তোর বাবা। পরে বাবা আমাকে ধরলো, আমি কান্না করলাম যে না আমাকে আর ধরবেন না, আমি এমনিতেই দাদার সাথে আসছি, আমি এখনই চলে যাব। আমার আর এক মেজো কাকা ভাবি আছে, ওই ভাবি ওই ফিরোজ দাদার কাছে জিজ্ঞেস, দাদা কে? বলতেছে যে এটা যে ওই কাকায় অমুক জায়গায় বিয়ে করছে, যে মেয়ে আসলো না সেই মেয়ে আসছে। এই পরিচয় হইলো, তারপর ভাবি ভাত দিল, আমি ভয়ের ঠালে আর ভাত খাইনি, যে ভাবি দাদা যদি মারা রেখে যায় আমি কার সাথে যাব। পরে দাদা কোথায় যেন যাই এসে দেখা করলো, আর আমার মানে যোগ দিয়ে সবাই দেখতে আসছে, কেন আমি তুই প্রথম গেছি বাবার বাড়ি, মানে শুনছে যে অমুকে আসছে। পরে গেল, আমি ওই সময় মানে কিছুক্ষণ থেকে মনে হয় 3টা-4টার দিকে আবার সেই নানা বাড়ি চলে আসলাম দাদার সাথে। এরকম করতে করতে একদিন চিন্তা করলাম যে আমি যে এখানে থাকতেছি, আমরা সৈয়দ বাড়ির মেয়ে, এবং আমার কাকা ওই আমলে বিয়ে পারছিল, আমার বাবা কলকাতা চাকরি করছে, আমার মেজো কাকা চাকরি করছে, সবাই আমাদের সরকারি চাকরিজীবী, ভালো আমাদের গরু নদী ভিতর এক ডাকে চেনে যে আমরা
বাড়ির মেয়ে, তাহলে আমি এইখানে এই বিলে বড় হয়েছি, না লেখাপড়া করছি না কিছু, এই অনুভবটা দেখেন আমি করছি। কিন্তু আমি একটা লিডারের মতো ছিলাম আমার নানা বাড়ি, মানে ছোট হইলেও মানে আমার গান বাজনা মানে সবসময় আনন্দিত ভাবে রাখছি। পরে আমি এরকম চিন্তা করলাম, একা একাই চিন্তা করলাম যে আমার তো তাইলে বাবার বাড়ি একটু যাওয়ার দরকার, কারণ এইখানে থাকলে আবার একটু দেখি মাঝে মাঝে দেন না, আগের গ্রামের মানুষ হলো ছোট থাকতেই বিয়া হইতো, সম্বন্ধ আসতো। একজন এরকম একটা সম্বন্ধ নিয়ে আসলে এই বেটারা দেখতে এসে, তা আমি তো জানি না, আমি তো প্যান্ট পরার ফোরাক গাদা, এখন আমার কি যেন ডাক দিচ্ছে, আয় তো একটু রানু এদিকে আস। বেড়া গদি কেমন ভাবে তাকাইছি, চোখ দিয়ে ব্যাঙ্গানি স্যাঙ্গানি মারছি। আমি কি বিয়ে দেবে একটুখানি মানুষ, আমি যদিও আমি লেখাপড়া করি নাই কিন্তু আমার চলাফেরাটা অন্যরকম ছিল। তো এটা বুঝে আমি ওইখানে আর কিছু বললাম না, যা কোনাগো দাওয়াই দিলাম যেভাবে কৌশলে। এখন আমি চিন্তা করলাম যে একটু বাবার বাড়ি যাইতে। তো আমি বাবার বাড়ি গেছি। আমার বড় কাকি, যে ওই কাকার 2টা ছেলে 3টা মেয়ে, তাদের মেয়েগুলো ছোটবেলা বিয়ে দিয়ে দিয়েছে। আমার বড় কাকা ছিল না, বড় কাকা মারা গেছে, ওডি ফুড ইন্ডাস্ট্রি ছিল আর কি। যাই হোক, তা 2টা কাকা তো ভাই ছিল। আমি যখন ওনাদের বাড়ি যাই তখন আমার বড় কাকার ছেলে ছোটটা, উনি বিএ পাস, বরিশাল থেকে বিএ পাস করলো, উনিও বেকার ছিল। যাও, কারণ আমি ওখানে যাওয়ার পর বাবার কাছেও যাইনি, বাবার ঘরেও যাইনি, আর বাবাকে বাবা বলে ডাকও দিইনি। তো আমার বড় কাকি বললো যে ঠিক আছে, তুমি যখন আসছো তাহলে আমার কাছেই থাকো, তুমি আরবি পড়ো এবং বাংলাটাও তুমি রিডিং করো আর আমার কাছে থাকো। তা কাকি আর আমি মনে করেন গ্রামের কি কাম, আমি তো সব কাম জানি, কোনো কাজে তো আর আমার বাধা নেই। তো আমি ওই কাকিমার রান্না বান্না তার সাথে সবকিছু জোগাল দেই, আবার একটু আরবি পড়ি। যাক, এরকম করে কাকিমা আমার দায়িত্ব নিল। তো এর ভিতরে মা আছে, মার যে মাঝে মাঝে একটু দেখে আসি। কাকির বাড়ির কাকিরা দেখাশোনা করতাম, আর ওই কাকি আরবি পড়াইতো, ওনারটা খাইতাম, ওনার কাছে থাকতাম। হ্যাঁ, উনি সবকিছু দায়িত্ব নিছে যে বড় হইলে ভালো ছেলে দেখে উনি এমন এক জায়গা দিবে যাতে আমি থাকতে পারি, কারণ আমি যেরকম আমার কোয়ালিফিকেশন ওরকমই তো ছেলে আসবে। ঠিক আছে, এইটা ভেবে যেমন কাকিমা রাখছে, যে এই চিন্তা করে যাক কাকিমার কাছে থাকলাম। আবার মাঝে মাঝে মার কাছে যে থাকতাম, একটু দেখা টাকা করেছে, 3-4 দিন থেকে আবার চলে আসতাম। এর ভিতর আমার মেজ কাকা, ওনরা আবার এই গাজীপুরে বাড়ি করছে, ওখানে তার ছেলের বউরা 3 জন থাকে, মেজ কাকা বাড়িতে থাকছে। তো আমার মেজ কাকিমা আবার ওই ঢাকায় আসবে তার ছেলেদের বাসায়, মানে গাজীপুর বাড়িতে বেড়াইতে আসবে। তো আমারে বললো, বড় কাকিরে বললো, আমি যার দায়িত্বে আছি তারে বললো যে আফা ডাকতো, তো আফা আমি তো একটু গাজীপুর যাইতে চাই ঢাকা, তার রানু আমার বাসায় থাকুক, মানে ওর কাকারে নিয়ে রান্না বান্না করবে, হাঁস মুরগি দেখবে, খাবার টাবার এখানেই খাবে। ওটাও ওইটা যেখানে থাকতেছে ওটাও বড় কাকার ঘর, এটাও মেজো কাকার, ডিফারেন্স কিছু না। কিন্তু আমি এখন এটা যখন যেটা যে বলবে সেটা শুনতে হইবে, কারণ বাবার কাছে যেহেতু আমি যাবো না। তো ওইরকম ওই কাকার ঘরে রান্না বান্না করতেছি, 2 কাকা বাস্তি খাচ্ছি। যাই হোক, এর ভিতরে আমার এক কাকা তো ভাই, ওনারই ছেলে, মেজো কাকার ছেলে, উনি ওই সময় পল্লী শিশু ফাউন্ডেশনে জব করতো মিরপুরে। তো ওনার মার সাথে দেখা করলো, দেখা করার পর বললো যে মা তুমি যে ঢাকায় চলে আসছো, আব্বা তো বুড়া মানুষ, ও তারে কার কাছে রেখে আসছো? কত কাকা যে অমুক জায়গায় বিয়ে করছিল সেই মেয়েটা আসছে রানু, ওরে রাইখে আসছি বাসায়। আচ্ছা। তারপর বললো যে বাবার এদের রাইখে আসছো, তা আমার কথা শুনে ও চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে আমি আবার আর এক ভাবি আমাকে আবার ডেকে এনেছে ঘুমাইতে, উনি আবার একা ঘুমাইতো। পরে আমার বড় কাকিমার কাছে বলছে যে কাকিমা আমি রানুর একটু নিয়ে ঘুমাইতে, আমি একা ঘুমাইতেছি। ঠিক আছে। তা আমি আবার আমাদের বাড়ি দিঘি আছে, তো দিঘির পার থেকে সকালবেলা, শীতের মৌসুম তো, চাঁদের গায়ে দিয়ে ওই দিঘির পার থেকে আসতেছি আর গান গাইতেছি। তো ওই কাকা তো ভাই ওই আমার বড় কাকির ঘরে এরকম দাঁড়াইয়ে, দরজার সামনে দাঁড়াই, ও লঞ্চে থেকে গেছে, খুব সকালে তো বাড়ি ঢুকতে হয়, তো ও দাঁত ব্রাশ করতেছে। আমি আবার ওই দিঘির পাশ থেকে গান গেতে গেতে আসতেছি, ও ফলো করতেছে যে কে গান গায় এত ভোরে। আচ্ছা। আমি বাড়ির ভিতরে ঢুকছি, আমাদের উঠানের ভিতরে ঢুকছি, ঢুকে দেখি ওই ও এরকম দাঁত ব্রাশ করতেছে। আমি কি এত সকালবেলায় ছেলেটা কে? তো আমি আসছি, ও মনে হয় আমার কথা জিজ্ঞেস করছে আমার বড় কাকিদের যে কাকিমা ওই যে মেয়েটা আসতেছে, ও মেয়েটাকে? পরে ওই যে তোর ছোট কাকার মেয়ে। ও যখন আসছে ওদের ঘরেই আমি, তো এখন আসছে, তো আমি কাকারে বললাম যে কাকা, তোর নাম জানলাম যে ওর নাম, তো বললাম যে কাকা আসছে, সকালবেলা কি নাস্তা দিব? কয় চা মুড়ি দে আর ডিম একটা পোচ করে দে আর ভাত রান, সকালবেলা 11টার দিকে ভাত খাইবে গ্রামে, এগুলাই করবে। আমি রুটিন মতো কাজ করলাম, করে আমি ডাইনিং এ খাবার দিলাম, খাবার দিয়ে ঠিয়ে আমি সরে গেলাম। তাই আমি ওই সময়, আমি যদিও ছোট ওই সময় তেমন বুঝি না, তো ও আসছে আমার একটু বিরক্ত বোধ হচ্ছে যে আমি আরো কখনো চিনি না জানি না, ও আসছে কি না কি বলে, ওদের ঘরেই আমি নড়াচড়া করব, কাজ করব, কেমন যেন আমার দ্বারা একটা বিরক্ত বোধ হয়েছে। তখন আমার বড় কাকার ছেলের বউ ছিল, ওই ভাবি, বললাম যে ভাবি আমি ও ঘরে থাকতে ইচ্ছে না, কারণ
রাস্তায় আইসে আমার কেমন যেন লাগে, আমার ভালো লাগে না, কি না Okay. কি করে। এরকম বলার পর, মন্তব্য করার পর তো আমার কাকা করলো কি, কাকা আবার ঝাঁকি জাল নিয়ে, আমাদের দিঘি আছে, দিঘিতে জাল মারলো, এই আড়ি মাছ ছিল, আড়ি মাছ পেয়েছে। পরে সেই আর মাছ কাটা কোটা করে, রান্না খুব ভালো জানতাম, ওই টাইমটাও রান্না খুব ভালো জানতাম। পরে ওই সময় রান্না শীতের মৌসুমে বাহিরে চুলা করলে বাহিরেই রান্ধি, এই শীতের মৌসুমটা। তো আমি গুছগাছ করে সবকিছু কোটা বাছা করে, মাছ টাছ কেটে টেটে সবকিছু গুছাই নিয়ে আমি বাহিরের চুলায় রান্না বসাইছি। তো ওই আমার কাকাতো ভাই ও গেছে, যাই একটা চেয়ার নিয়ে চুলার পাশে বসছে, বসে আমার জীবন বৃত্তান্ত জানতেছে, আমি কিভাবে বড় হয়েছি, কেমন করে বড় হয়েছি, আমি লেখাপড়া কতটুকু করছি, এগুলো সব ও জিজ্ঞেস করতেছে। তা ও জিজ্ঞেস করতেছে, আমার কাছে বিরক্ত বোধ হচ্ছে যে আমার বাবা না হয় ভালো ছিল না, তো আমার বাবা ওখানে আমাকে রেখে আসছে, খোঁজ খবর নেয়নি, কিন্তু তোরা তো কাকাতো ভাই ছিলি, একটা তো তোরা খোঁজ খবর নিলি না। মানে মনে মনে মন্তব্য করতেছি, ওর সাথে প্রকাশ করতেছি না। যখনই ও ভিতরে ঢুকতেছে তখনই আমি বলতেছি, আপনি এগুলা কি আলোচনা করতেছেন, এখন কি কানবো নাকি এগুলো বলবো, মানে আমার কাছে কষ্ট লাগতেছে। বললাম যে দেখেন, এগুলো বাদ দেন, এগুলো জানি আর কি, যেটা হবার হয়ে গেছে, এটা এখন জিজ্ঞান লাগবে না। তারপর শেষে ওই সাথে ও আমার পিছ ছাড়ে না, আমি যে ও 1 সপ্তাহ ছুটিতে ছিল, তো 1 সপ্তাহ মনে করেন যে আমার পিছ ছাড়ে না, আমার পিছে পিছে খালি ঘুরছে। ঘোরার পর আমি ওকে না সামলাতে যেয়ে আমি বলছি, হ্যাঁ ঠিক আছে, তোর সাথে তুই বিয়ে করবি, আমি তোর সাথে বিয়ে রাজি হব, কিন্তু আমার আগে কোর্ট ম্যারেজ করতে হবে, এছাড়া আমি কোনো কিচ্ছু না। তো যাই হোক, ও আমার পিছে পিছে ঘুরছে 1 সপ্তাহ, মানে খুব বিরক্ত বোধ হচ্ছে। তখন আমি আমার বড় চাচিরে জানাইছি যে চাচিমা এরকম আজাদ আমার পিছে এই বলতেছে, আমি সব কথা, মানে ও যদি একটা খারাপ কথা হয় তাহলে আমি শেয়ার করি, আমার ভাবির সাথে, আমার কাকির সাথে বলে দিছি। যাই হোক, কোর্ট ছুটি শেষ চলে আসলো। এর ভিতরে ওই যে এখন যে আমার হাজবেন্ড, ও আমার কাকাতো ভাই, মানে ওরই ছোট ভাই। তো আবার ওই সময় ও চাকরি করতো ওই টঙ্গীতে ডিসিক এলাকায় একটা কোম্পানিতে চাকরি করতো, সে 1200 টাকা ওই সময় আর কি বেতন ছিল। আর তো যখন জানতে পারছে ও বাড়িতে গেছে, ওর মা মনে হয় কিছু বলছে যে বাড়িতে আসছে, রানুর সাথে মনে হয় কোনো কথা টথা হয়েছে, তাইলে মনে হয় এরকম একটা কিছু প্রেম ভালোবাসা চলতেছে, এইটা মনে হয় ওর মা ওই বলছে আর কি, আমার হাজবেন্ড কে বলছে। আচ্ছা। এখন তো বিয়া হয়েছে, ও সময় তো আমার কাকাতো ভাই ছিল, ঠিক আছে। পরে বলছে যে ওই 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 কাকাতো ভাইটা গেল, মানে ছোটটা গেল আর কি। বাড়িতে যাওয়ার পর ও আমাকে ইন্টারভিউ নিল, সে খারাপ রাস্তায় ইন্টারভিউতে। আমি চিন্তা করছি যে একটা খারাপ একটা মেয়েও যদি হয়, ফার্স্ট টাইম কোনো ছেলেরা তাকে, মনে করেন আমি চিনি না জানি না, আজকে যদি আমাকে একটা ছেলে কোনো অফার দেয়, এটা কোনো যত বড় খারাপ মেয়ে হোক, এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। ও আমাকে এই পর্যায়ে যখন নিয়েছে, তখন আমি ভাবলাম যে এটাকে কি ইন্টারভিউ, খারাপ ভালো কি বুঝাইলো। পরে এরকম করতে করতে আমি বড় কাকিমারে বললাম যে কাকিমা, দাদা আইসা এই বিহেভ করতেছে। তখন বললো যে কি কাণ্ড। ও ওইবার ঢাকায় চলে আসলো, ঢাকায় চলে এসে আবার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর ও বললো কি, আমার বড় কাকিমা যার দায়িত্বে আমি থাকি, কাকিমারে বললো যে কাকিমা এরকম রানুকে সবাই দেখতে চায়, গাজীপুরের আমার যে ভাবিরা আছে সবাই ওরে দেখতে চায়, ওরে যাইতে গেছে সবাই বেড়াইতে। কাকিমাই কয় যাইবে, ও তো ভাবি ঠাবি সবকিছুই, আর ও তো ছোট, ওরকম শেয়ানা হয় না যে একটা মেয়ে ছাড়তে একটা হবে, ওরকম তো না, ঠিক আছে নিয়ে যা। পরে আমার এই গাজীপুরে এনে 21 দিন রাখে। 21 দিন রাখার পর আমি কান্দি, ওই আম্মু আছে ওই সময়। পরে আমি বললাম যে দাদা আমাকে বাড়িতে দিয়ে আসেন, আমার মা অসুস্থ, আর আমি এতদিন থাকছি। আমি ওরে খবর দিলাম একজনের মাধ্যমে, ওই সময় টঙ্গিও জব করে, আমি খবর দিচ্ছি যেন কার মাধ্যমে। পরে উনি গেছে, কই দাদা আমার একটু বাড়িতে দিয়ে আসেন, আমি তো একা যাইতে পারবো না, আর আমার থাকতে ইচ্ছা করতেছে না। ঠিক আছে তুমি কাপড় চোপড় গুছিয়ে রাখো, অমুক দিন এসে তোমাকে নিয়ে যাবো। আমি কাপড় চোপড় গুছিয়ে টুচিয়ে রাখছি। কিছুক্ষণ পর দেখলাম ওনার সাথে আবার ওনার এক কাকা আছে, জব করে ওই সময়। তো ওই কাকারে নিয়ে, মানে ওনারা ওই টঙ্গী বাজারে কাজী অফিস গুছিয়ে গেছে, থুইয়া গেছে। তা আমি তো আর জানি না, আমি তো জানি আমি বাড়ি যাচ্ছি। পরে ভাবির রুমে বসে, মানে ওনারই ভাবি, মানে দাদার ভাবিয়েই ওনার রুমে বসে একটা টুপি নিয়ে হাসাহাসি করতেছে। তা আমি জানি টুপিটা তো ছেলেরা সাধারণত নামাজেই ব্যবহার করে, ওটা আবার হাসে। আর বিয়ে শুরু যে ওই যে টুপি টাপি লাগে তা তো আর জানি না। পরে এরকম করলো কি, ওই উনি নিয়ে আসলো আমার, চলো রেডি হয়েছে, আমি কি হ্যাঁ। তো উনি সেই গাজীপুর থেকে গাড়িতে উঠলাম, উঠে উনি আবার টঙ্গী বাজার নামলো। টঙ্গী বাজার নামার পর আমি তো আর বুঝি না যে টঙ্গী বাজার কোনটা, সদরঘাট কোনটা। তা আমি জানি যে এই জায়গা নামছে। তা উনি আমার এই টঙ্গী বাজারের ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তো আমি পড়ালেখা কিছুটা জানি বাংলা, দেখি যে কাজী অফিস লেখা। তা কাজী অফিসটা কি এটা কিন্তু আমি বুঝি না, যে আসলে কাজী অফিসটা কি, এখানে কি হয়, ওটা কিন্তু আমি বুঝতে পারিনি। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্সিয়াল উইথ 920-তে। আর সবাইকে বলছি, অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/KEBRIA.RJ, পেজটি আছে RJ কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আরো একবার আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আর জি কিপ্রিয়ার রয়েছে আপনার সঙ্গে, এবং কথা না বাড়িয়ে আমরা আবারও ফিরছি জি আপনার জীবনের গল্পে, যেখানে ছিলাম যে কাজী অফিসে নিয়ে গেল। হ্যাঁ, তারপর কি হলো? পরে কাজী অফিসে নিয়ে গেল, তখন ওই আমি বুঝতে পারিনি যে আসলে এটা এখানে কি, কিসের জন্য আনছে, কিংবা এখানে কি হচ্ছে, এটা আমি আসলে আমার জানা ছিল না ওই সময়টা। দেখলাম যে এক হুজুর, উনি ওই তালাক লেখে, তখন আমার মাথার ভিতর ঢুকছে যে এইটা হয়তো বিয়ার ঘর হবে, নাহলে এভাবে কেন। ওই ছোটবেলা শুনছি যে এইসব যে তালাক মালাক এরকম শুনছি। তখন আমি বললাম যে দাদা এখানে আনছেন কেন আমাদের? তোকে কথা বলবো না, আমি যেটা বলবো সেটাই তোমার করতে হবে, চুপচাপ থাকো। তো কাকার এদিকে শুনলাম, ও কাকা এখানে আপনি আনছেন কে? জানে এর ভিতরে হচ্ছে আমার হাতে একটা পার্স ব্যাগ ছিল, ওই পার্সটা ও নিয়ে গেছে। এটা টাকা ছিল যে আমি হয়তো একা চলে আসবো, এই জন্য টাকা আটকাইছি আগে। ওখান থেকে আমি বললাম একটা কথা যে দেখেন কাকা, আমি যদি এইখানে সাধারণত মানুষ ডেকে বলি যে আমাকে বাল্য বিবাহ করতেছে বা ওনার সাথে আমি রাজি না, বা ওনার আমি চিনি, আমার কাকা তবে ঠিক আছে, কিন্তু এরকম ওনার সাথে কোনো কিছু হয়নি, তাহলে আমি ওনার সাথে কেন আমি এই বিয়ে হবে? পরে ওখানে আর পারলো না কিছু করতে, আমারে বললো ঠিক আছে চলো বাড়িতে যাই, সদরঘাট চলো, লঞ্চে যাবো। আমি ঠিক আছে চলেন। আবার সেই কাজী অফিস, জুরাইনে যে পুস্তাখলা, ওখানে কাজী অফিসে বিয়ে হয়। ওখানে ওর আত্মীয়র বাড়ি, চিনি না জানি না, ওইখানে আমারে রাখলো, এখানে তুমি থাকো, আমরা আসতেছি। তো আমার বসায় রেখে ওনারা যেন কোথায় গেল, যাওয়া ঠাওয়ার পর আমার কাছে চলো যাই, টাইম হয়েছে, লঞ্চে যাবো। আমি কি আছে চলেন। আবার সে আনলো, তখন তো বুঝলাম যে এটা কাজী অফিস। কাজী বললো যে এখানে একটা ছিল, মানে ওরা আর কি সবকিছু রেডি টেডি করে শুধু আমার সাইনটা নেওয়ার বাদ রাখছে। চিন্তা করলাম যে আমার কাকা তো ভাই, আমি যদি এখানে জবরদস্তি কিছু করি তাহলে মায়ের তো খাইবে, তো আমি সিগনেচারটা করলাম। মানে কাকা তো ভাই মানে কি আপন কাকা তো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেজো কাকার ছেলে। মেজো কাকার ছেলে। বড় ছেলে আপনার সাথে ট্রাই করেছে মানে সম্পর্ক করার জন্য, কিন্তু তার ছোট ভাইয়ের সাথে আপনার বিয়ে হলো। হ্যাঁ। আচ্ছা, কি করতো ও? ওই যে কোম্পানিতে ওই সময় জব করতো। ওকে। 88 শেষে আমাদের বিয়ে হয়েছে। তো লঞ্চে উঠলো, লঞ্চে যাওয়ার পরে আমাকে একটা ঠিকানা দিল, ওর অফিস ঠিকানা, যে এটা চিঠি দিও। আপনার বাড়িতে বা আপনার মা কেউ জানলো না যে আপনার বিয়ে না, হয়েছে? ওর ফ্যামিলিতে জানে না, আমার ফ্যামিলিতে জানে না, আমি এই তো নিজে জানি না যে আমার বিয়া। সকালবেলা হলো, বাড়িতে যাওয়ার পর ওরা ফুবু ছিল, আমার ফুবু ছিল বিয়ে পাস। ওই ফুবুরে যেয়ে বললো যে ফুবু কাজটা করে আসছি, আম্মুকে বলো আর আম্মুকে একটু বুঝাও, মানে ও বললো আর কি। তো আমি আমার নানা বাড়ি চলে গেলাম। সকালে যেয়ে ওদের বাড়ি পুচ্ছি, আমি বললাম যে ঠিক আছে আমি আমার মারে দেখতে যাব। তো আমার টাকার ব্যাগ তো ওর কাছে ছিল, আমার তো ভাড়া টাকার দরকার আছে। তো আমার ওই আমলে 25 টাকা দেয় আর কি। তো 25 টাকা তোমার যাওয়া হবে? আমি কি হ্যাঁ, না হলেও হবে, আমার পা দুটো আছে, আমি হেঁটে যেতে পারবো। যাইয়া দেখি এই মা আস্তে আস্তে মানে অসুস্থর ভাব, মানে খুবই করুণ অবস্থা। আমার জন্য কই মাছ দিয়ে রাখছে, এইটা সেইটা আনিয়ে রাখছে। আমি অনেকদিন প্রায় মাসখানি ওই যে গাজীপুর থাকলাম 1 মাস, মা এটা ওটা আমার জন্য রাখছে আর কি, যে ও আসলে খাবে। আমি যাওয়ার পর মা কান্না করছে যে আমি কি তোর কেউ না? তুই আমাকে ফেলে এতদিন, তোর জন্মের মা তখনও জানেন আপনি বিবাহিত? না, তোর এই বয়স পর্যন্ত তোরে থুয়ে আমি থাকি না, তুইও আমার থুয়ে থাকস না, তুই এতদিন পর কি? এই কথাটা হলো, তখন মায়ের কান্নাকাটি করলাম যে মা গাজীপুর গেছিলাম, লোক পাইনে আসার, এই জন্য আজকে আসছি, তুমি কষ্ট পাইও না। এই কথাটা হলো, দেখি যে মা খুব ওই মানে ওই যে পাতায় পানি নামতে দেরি, শরীর ভুলতে আর দেরি না, মানে লিভার ফাংশন খারাপ ছিল না, বাবা ছিল না, একটা মামা, কোনো কিছু ছিল না, আমি ছিলাম ছোট। তো ওই গাঁও গ্রামের ডাক্তার আর কি দেখাইছি, তারপরে বরিশাল পোপারে নিয়ে মাঝে মাঝে দেখাইছি। পরে জানতে পারলাম যে মার লিভার ফাংশন খারাপ আর শ্বাসকষ্ট ছিল, মাস দেড়ে ছিল আর কি বিছানায়। তো অগ্রহায়ণের এই 15 তারিখে মা মারা যায়। তো ওই সময় আর কি ওই যে মামার বাড়ি তো থাকছি, বেশি হলো খালাতো বোন, মামাতো বোন। তো এর ভিতরে সবচেয়ে জুনিয়র ছিলাম আমি, ওরা সবাই আমার সিনিয়র ছিল। তো ওদের সাথে শেয়ার করছিলাম ব্যাপারটা, কই দেখ এরকম এরকম আমার কাকাতো ভাই এরকম এরকম করে আমার বিয়ে করছে, এটা কি সঠিক কিনা আমি নিজে জানি না। তো ওরা আবার মার কাছে একটু বলছে যে যেরকম রানুর বিয়ে হয়েছে আর কাকাতো ভাইয়ের সাথে। তো মা একদিন আমার জিগেলো, কিরে তোর বিয়ে হয়েছে? আমি কি বিয়ে হয়েছে আন্তাজে। তো যাই হোক, কেমন তারা যেন একটা আবাস পাইছে। পরে বলছি যে হ্যাঁ তুমি নামে কাউকে চিনো? হ্যাঁ, ও তো তোর মেজো কাকার ছেলে। কয় ওই বদমাইশটার লাগে তোর বিয়ে হয়েছে? আমি কি এর বদমাইশ? ছোটবেলা দেখছি এই সুপারি গাছ থেকে ও সুপারি গাছে লাভ দিয়ে গেছে, ওই সেন্সে কথাটা বলছে। যখন মায় অসুস্থ, তা আমার মার কণ্ঠ খুব ভালো ছিল, গান টান গাইতে খুব সুন্দর। তো ঘুমাইতে না তো অসুস্থর কারণে, খালি গান গাইতো, গজল গাইতো, কলেমা পড়তো, মানে দোয়া দৌড় পড়তো। কইতাম মা তুমি এগুলি বললো না, কেমন যেন আমার খুব খারাপ লাগে। বৃহস্পতিবার সকাল 9টায় মারা গেছে, বুধবার দিনগত রাতে। তা আমি ঘুম পড়ছি, মায় তো ঘুমায় না, হ্যাঁ শরীরে অসুস্থ লেগে বারবার ডাকে, রানু 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 করে ডাকতেছে।
গ্রামে তো শীত বোঝে নেই, যে প্রচুর শীত, তো গ্রামে ওই উঠানে আর কি ওই পাড়ি বিছাইয়া মাকে নামাইতাম আর কি ধরিয়া, যে মা তুমি রোদ্রে থাকো। তো ওই রাত্রে আর কি মা কান্না করছে আমাকে ধরে, আমি যে মারা যাবো তোরে কার হাতে দিয়ে মারা যাবো, এই কথাটা খালি মা বারবার কাঁদছে আর আমাকে খালি জড়াইয়া ধরতেছে যে আমি যে তোরা তো কেউ হাতে তুলে দেওয়ার মতো কেউ নেই, নাই তোর বাবা, নাই ভাই, নাই কেউ কিছু, তাহলে আমি যদি মারা যাই তুই থাকবি কোথায়। তো এই কথাটা যখন মা বলছে আমিও মার সাথে সাথে কাঁদছি। তো ওই সময় তো বুঝতাম না আসলে মৃত্যু কি জিনিস। আমি কাছে বসা, আমার এক মামি আসছে আর একটা দুঃসম্পর্কের বোন আসছে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেউ কে চেনো? কাহা ও ফেরে যা। তুই মামি কে চেনো? কাহা চিনি। এই কথা বললো আমাকে বললো একটু পানি দে। আমি পানি দিলাম, আস্তে খেলো। ওই আমার যে বসটা ছিল ও তোমায় আমি দেখিনি, কার মৃত্যু আমি দেখিনি, মানে শুনছি যে মারা গেছে কিন্তু কাছে দাঁড়িয়ে কেউ মারা যায়নি। আমি বুঝতে পারিনি যে আসলে মা মারা যাইতেছে। তো ওরকম দেখলাম যে খালি ঘাটটা একটু এরকম হালকা এরকম বাঁকা হলো। তা আমি আমার খালাতো বোন ছিল ছোট, ওকে বললাম যে রুমা তুই মামিকে ডাক দে, মা এরকম ঘাড় কাত করছে কেন। তা আমাকে বললো কি যে একটা পাড়ি ঘরে বিছাইতে বললো, ফ্লোরে আর কি, কাকে যেন বললো। তখন আমার মনের ভিতরে কামড় দিছে যে মা তো মারা গেছে, কারণ ফ্লোর কখন করে লাশ। এই শোনার পর মানে আমি একটা চিৎকার দিলাম, চিৎকার দিয়ে এই তো আর কি পৃথিবীতে এইখানেই শেষ। এটা হলো মায়ের গল্প থেকেই করলাম। তারপর আমি বাবার বাড়ি চলে গেলাম। আবার স্বামীর সাথে যে বিয়া হলো, ওই যে ঠিকানাটা দিল, ওর অফিসের ঠিকানা দিছিল, অনেকবার চিঠি দেওয়া হয়েছে, চিঠির কোনো উত্তর আসে না। তা আমি বললাম যে মনে হয় ভুল ঠিকানা দিছে, এই জন্য চিঠি পাচ্ছে না, এই জন্য আমার কাছে উত্তর আসছে না। তখন আমার খুব জিদ লাগলো। আমার মা এইবারই বাবার বাড়ির সংসার করতে পারলো না, জীবনে একটা ধকল। সে অমুক বাড়ির বউ ছিল, তার জীবনটা কি। ঠিক আছে, তাহলে আমি চ্যালেঞ্জের মোকাবেলা, যে ওর ভাত, যেহেতু ওর ভাইয়ের সাথে আমার এক সপ্তাহ সম্পর্ক ছিল, কিন্তু মাঝখান দিয়ে ও আইসা এই ব্যাপারটা করলো। তো বিয়ে করছে বেশ ভালো কথা, তোর সাথে আমার সাথে পূর্ব দিনের কোনো শত্রুতা আমি ছিল না, যে আমার দ্বারা তুই প্রতিশোধ নিবি তোর চাস্তো বোনের উপরে। পরে ও ওর মতে, আমি আমার মতে। যখন মায়ে মারা গেছে এখন তো আমার এককাল অনভয় হয়ে গেছে, আমি কোথায় যাব। পরে আমি টাকা পয়সা গুছাইয়া আমি ঢাকায় আসি। কিরকম আসি ঢাকায়, চাস্তো খালা ও আবার থাকতো গাবতলিতে ওই সময়, ওর নাম ছিল হারুন দাদার সাথে শেয়ার করলাম, হারুন দাদা আপনি তো ঢাকা থাকেন, তা আপনি কি টঙ্গী চিনেন? হ্যাঁ চিনি। কে? পরে ওর কাছে সব কইলাম যে এরকম কাকাতো ভাইয়ের সাথে বিয়া হয়েছে, কোনো খোঁজ খবর নেই, কি কারণে একটু আমি যাব দেখি ঘটনাটা কি। পরে শেষে টাকা পয়সা নিয়ে ঠিয়া পরে এই যে ওই ঠিকানা নিয়ে পরে আসছি। আসার পর নামবো আমি টঙ্গী স্টেশন রোড, নামছি কোথায়? টঙ্গী বাজার। যে দাদাটার সাথে নিয়েছি ওবার একটু বোকা বোকা টাইপের। আমি রিক্সা থেকে ফাল দিয়ে নামলাম, নাইমে বললাম যে এই ভাই দেখেন তো এই অ্যাড্রেসটা কোথায়। তো উনি বলে দিল যে অমুক জায়গা। যাইয়া অফিসে দারোয়ানকে জিজ্ঞেস করলাম যে এই নামে কেউ এখানে থাকে? পরে বলে যে না। তাহলে তো এখানে কোনো পলিটিক্স চলতেছে, যেহেতু অফিসেও না বললে দিচ্ছে এই ধরনের লোক থাকে না, ওর তো উপায় নেই, ওইখানে চাকরি ছাড়া। পরে আমি কি করলাম, ঠিক আছে তার বাসাটা কোথায়? আমরা বাসা চিনি না। দাদা চলেন তো বাজারের ভিতরে যাই, ওটার নাম হলো ফকির মার্কেট, ওখানে চলে যাই। দেখি যে সে মক্কেল চার দোকানে ঢুকতেছে। মানে আপনার হাজবেন্ড? হ্যাঁ। আমি পিছ থেকে যাই আর কলারটা ধরছি। কতদিন পরে দেখা? বিয়ের পরেই প্রথম দেখা? হ্যাঁ প্রথম দেখা, 8-9 মাস কিংবা 1 বছর হবে। ও দেখে তো আর মাথায় আসমান পড়ছে, এমন মান লাগছে মনে হয় যে আমার ওখানে পারলে শেষ করে এই পর্যায়ে। ও ওই সময় ফ্যামিলি বাসায় থাকে, ওর মামা মামির কাছে থাকে, কিন্তু ও ওর বাসায় নেয়নি। ওর কলিগ ছিল, ওই যে সিলেটের কতগুলা বন্ধু বান্ধব ম্যাচে উঠাইছে আমাদের। এরকম তর্ক বিতর্ক করতে করতে মনে করেন যে রাত্র হয়ে গেছে অনেক। তা আমি হারুন দাদারে চিকনে বললাম, দাদা আপনার কর্তব্য ছিল ওর হাতে পৌঁছে দেওয়া, পৌঁছে দিচ্ছেন, এখন আপনি চলে যান। ওর বউ ওর কাছে পৌঁছেছেন, তো এখনো মারুক কাটুক যা করুক সেটা ওর ইচ্ছা। ওকে। হ্যাঁ এরকম করে আমি রইলাম। অনেক তর্ক বিতর্ক আমার সাথে করলো, বিয়া হয় নেই, কোনো ডকুমেন্টস নেই, এই ড্যাশ এইটা। রাত্র হয়ে গেল, বাধ্যতামূলক মেসে তো আর আমাকে রাখতে পারবে না, বাধ্যতামূলক ওর বাসায় নিয়ে গেল, ওর মামা মামির বাসায় নিয়েছে। ওই সময় ওর মামা মামি ছিল না। ও দেখলাম আমার বিছানাটা করলো সামনে, 2-3 রুম তো, ওর বেডটা আমার বেড দিল আলাদা করে, গুছাই ফিছাই দিল। বুয়ারে বললো যে বুয়া ভাত বাড়িয়ে রাখবেন, মেহমান আছে। যে বাড়িয়ালি কেউ বা যদি বাহিরের মানুষ জিজ্ঞেস করে যে আমরা কি হই, কারণ ঘরে আর মামা মামি নেই, স্বাভাবিক আমি থাকলে আর ও থাকলে তো একটা জিজ্ঞাসা করবে যে কে আমাদের বিয়ে করছে, সেটাই বলবো, আমি মিথ্যা বলবো কেন। পরে এই কথা বলার পর শেষে রাত্রটা কোন রকম পার করলো, ভাত খাইনি, ওই যে সেই বরিশাল থেকে খেয়ে গেছি। সকালটা হওয়ার পর দেখলাম যে 500 টাকা নিল, আমাকে ওঠো চলো যাই। আমি কোথায়? দাদার বাসায়। সেই গাবতলি আমাকে দিয়ে গেল দাদার হাতে, দাদা রানুরি উঠাই দিয়েন গাড়িতে, যা ফয়সালা বাসায় বাড়ি যেয়ে করবো। পরে গাড়িতে উঠলাম আমি একাই, মানে দাদা আমার গাড়ি করে সিট করে দিয়েছে, আমি বাড়িতে যেয়ে গেছি একা।
যাইয়া দেখি ও রাস্তা থেকে হাঁটতেছে আর গান গাইতেছে। মানে ও বাড়িতে চলে এসছে? হ্যাঁ, মানে ও আমার আগেই চলে গেছে। জি। না, আমি এখন বাড়ি যাবো না, ছুটি ছাটা পাবো না। অথচ আমি বাড়ি ঢোকার আগে যাই দেখি সে রাস্তা দিয়ে হাঁটতেছে, গান গাইতেছে। এরকম করে মনে করেন আমি 4-5 বার 6 বার করে আসছি। লাস্টে কি করছি, দেখি যে আমার হাতে টাকা নেই, কারণ আমি তো কোনো ইনকাম করি না, আবার কারো কাছে আমি টাকা পয়সা পাবো না। তখন একটা গাছ ছিল, সেই ওই মা রেখে দিয়েছিল গাছটা, সেই গাছটা আমি বেচছি চুরি করিয়া, সেই টাকা নিয়ে আমি ঢাকা আসছি। লাস্টে আমার মা আমাকে ওই সময় আমার মনে আছে 35 টাকা দিয়া 2 রক্তি স্বর্ণ দিয়ে আমার নাকের ফুল বানাই দিছিল। ছোটবেলা একটা ডাল বানাই দিছিল, সেই ডাল বিক্রি করে আমি ওর কাছে আসছি। সে কোন রকমই সে সাইড দিত না। পরে আমার খালু সে গেছে একদিন বাড়িতে, আমার মার কথা জিজ্ঞেস করে, রানু তোর আম্মা কেমন আছে? আমি আমার মা কেমন আছে আপনি জিজ্ঞেন, মানে আমার মা মারা গেছে আপনি জানেন না? মানে আমি কাঁদতে আছি, উল্টাপাল্টা কাঁদতেছি। তখন আমার খালা আর কি আমার খালুরে বললো যে এরকম রানুর নাকি কাকাতো ভাইয়ের সাথে বিয়া হয়েছে, ছেলে মানতেছে না, ও কি করবে এখন? কয়তো এই খালু আমাকে ডাক দিল, ডাক দিয়ে কয় তোর কাবিন আছে? আমি কি হ্যাঁ আছে। এর ভিতরে আমি আবার ঢাকা আসছি, আমার হুমকি দিছে, কয় তোর লাগে আমার লাগে কাবিন হয়েছে, কি ডকুমেন্টস আছে, এইরকম উল্টাপাল্টা কথা হইতে আমি আবার কি করলাম, সে আবার সেই কাজী অফিসে আসছি, আইসা সেই কাবিন নামা উঠাই নিছি। ওই সময় অগ ইচ্ছা মতোই তো করছিল, 20,000 টাকা কাবিন করছিল আর কি। আমার বড় কাকির কাছে জিম্বা রাখছি যে কাকিমা এই কাবিনটা রাখেন। কাকিমা এমন প্রেসারে আছে, ওর মা বাপে ভাই বেড়াদের সবাই দোষ দিতে আছে, কাকিমা আমার শিখাই দিয়েছে আসলামের সাথে বিয়া হইতে। আসলে কিন্তু আমার কাকিমা কিছু জানে না, কেউ কিছু জানি না। কাকিমার ইচ্ছা ছিল যে কাবিনটা আমাকেও দেবে না, ওগেও দেবে না, যে এটা স্থগিত রাখবে। এর ভিতরে আমার বড় কাকার ছোট ছেলে বলছিল যে দেখ রানু তো আমাকে ফালাই না, ও তো আমাকে বংশেরই, আমার ছোট কাকার মেয়ে, তাই দেখ চিন্তা করিয়া যে ওর তখন কেউ নাই, না আমার পক্ষে সম্ভব না, সে বড় দাদাকে সে অ্যাভয়েড করছে। আচ্ছা, তো বিয়েটা কেন করলো? এটা হয়েছে ওর ভাইয়ের প্রতিশোধ নিছে, যে ওর ভাই খুব সুন্দরী। ভাইয়ের প্রতিশোধ বলতে? প্রতিশোধ বলতে ওর ভাই লেখাপড়া আছে তো, ও চাইছিল কি, ও তো ছোটবেলা থেকে ওর মামা বাড়ি বড় হয়েছে, বিলের পরিবেশে মানুষ হয়েছে, আসলে ও নক্ষাতের তারা কিছুই জানে না, ওর মা নাই বাপ নাই কেউ কিছু নাই। তাহলে আমরা যদি 5 ভাই মিলে ধমক দেই বা আমার গোষ্ঠীর মানুষের সৈয়দদারির ফোলা মানে ঠেলা দেই, তাইলে ও আটকাইয়া যাবে। যাকে গেল এটা। তারপর কাবিনটা আমার কাকিমাই দিল না, আমি কি করলাম, কাকিমাই গোসল করতে গেছে, আমি তার আলমারিটা খুললাম, খুলে প্লেট গুলি জাগাইছি, পরে কাবিন নামাটা পাইছি। আচ্ছা, পাইয়া আমি হাসতে হাসতে কাকিমাই আবার গোসল করতে আসতে আমাকে দিঘিতে, কাকিমারে দিয়ে কই যে কাকিমা এই কিন্তু আমার কাবিন পাইছি, কারণ আপনি আমার সাথে সিটারি করছেন। পরে কাকিমাকে দেখ সিটারি করিনি, এখানে তো একটা বড় ধরনের দ্বন্দ্ব হইতেছে, তুইও ভালো থাক ও ভালো থাক। তো কাবিনটা নিয়ে আমি আমার নানা বাড়ি চলে গেলাম, চলে যেয়ে ওই খালুর সাথে ঢাকা আসলাম ওই কাবিন নিয়ে। আসার পর যেদিন আসছি ওদিনকে তো টঙ্গিতে যাওয়া সম্ভব হয় নাই। আমরা পরের দিন সকালবেলা, আমার আর এক খালু আছিল টঙ্গিতে, টিআইসিতে জব করতো ওই সময়, ওই খালু আমার আর এক খালু, এই 2 খালু মিলে আমাকে নিয়ে কাবিন নিয়ে পরে সেই তার অফিসে যায়। জিজ্ঞেস করতেছে এরকম যে এই নামে কেউ থাকে? কয় না তো, উনি ছুটিতে বাড়িতে গেছে। আসলে কিন্তু আছে। তো এইটা বলার পর আমি এবার বললাম যে ঠিক আছে খালু, তাহলে ওর অফিসে যখন নাই তাহলে চলেন আর বাসায় যাই। তো ওই সিএনজি নিয়ে একদম ওই সেই একই ঘটনা, আমি যখন এসে যেখানে ধরছি ওরে, আর আজকে যে আসছি আজকে ওইখানে ওরে ধরছি। ওই মার্কেটে ঢোকার পথে দেখি যে ও একই ওই জায়গায় দাঁড়ানো। তখন আমি খালুরে দেখাইলাম যে খালু ওই যে এই ব্যক্তি। তখন খালু ডাক দিছে, ডাক দেওয়ার পর মনে করেন ওর সাথে সমস্ত একখানে বসলো, বসে জিজ্ঞেস করলো যে রানুর সাথে আপনার সাথে কি হয়েছে? কেন ওর সাথে তো কিছু না, তোমার কাকা তো বোন, মানে বিয়া ঠিয়া যা হয়েছে সমস্তই মিথ্যা, অথচ কাবিনটা কিন্তু আমার হাতে। ওকে, মানে খালুর কাছে অস্বীকার করতেছে ওকে বিয়া করি না, অমুক করি না, তমুক নাই, আর ওটা কার্যকলাপ না, মানে সে নানান কথা বলছে। খালু একটা কথা বলছে যে আপনার সাথে বিয়া হয়নি না? না। তখন খালু ওই কাবিনটা দেখাইছে, যেটা কি খালু একটা কথা বলছে যে দেখেন আপনার পার রক কেটে আমি রেল সড়ক বসাই দেব প্লেট দিয়া, যে এই রানুর ওর বাবা নাই, বাবার মতো ওকে আমরা দেখছি, ওকে আদর যত্ন যা করার করছি, কিন্তু ওর কিছু হইলে ওরে ছাড়বো না, এইটা আমার খালু বলছে। যাক গে ওরকম তর্ক বিতর্ক করে ওখানে আর ওখানে মানে কোন সুযোগই পাইল না, ওর সাথে তর্ক বিতর্ক করছে, আবার আমাকে নিয়ে খালুর বাসায় চলে আসলো। আমি কই খালু একটা কাজ করেন, ও তো কোনোভাবেই ওরে করতে পারি না, তাহলে ওর একটা ভাই থাকে, ওই পরে চলে যাই, ওর ভাইরে ডাক দেন, ওর বড় ভাইকে জানানোর পর দেখেন কি করে। এই কথাটা বলার পর পরে শেষে ওইখানে যাই আর সেজো বাড়ি নিয়ে আসি, সে স্বীকার পাইলো ঠিক আছে আমরা এই রানুর ব্যাপারটা আমরা দেখতেছি, ওরে আমরা নিব, যেভাবে হোক আমরা নিব। তো ওর ভাই এই ওরে আবার জানানোর ভাগে এই বিয়া কি আপনি করছেন না আমি করছি। তো ভাইও এখন অনুপয় হয়ে গেছে, যেহেতু ছোট ভাই ওরে মানতেছে না। যাক এরকম করে বহুত বার পার করলাম, বহুত দিন পার করলাম, 88, 89, 90 তার ঘরে আসি। তাও বিয়ে করলেন কত সালে? 88-তে। 2 বছর ফাইট করে তারপরে ঘরে আসলেন? হ্যাঁ, আচ্ছা, তার ঘরে আসি, তার ঘরে আসার পর
যখন আমার বড় মেয়েটা আপনার আমার বড় মেয়ের জন্ম হয়েছে 92 ডিসেম্বরের 24 তারিখ। তো ওই মেয়ে যখন আমার পেটে আসে আর ওর কাছে যখন আমি আসছি তখন থেকে ও ভালো, বুঝছেন। যুদ্ধ করে যে আসলাম, ওই যে প্রথম আমার এই মহাখালী থেকে আমারে নিছে, মানে ওর বন্ধু বান্ধব নিয়ে, মানে বরজাতি ছোটখাটো ভাবে বরজাতি করে ঠরে নিছে। সমস্ত বাজারঘাট আমার খালু করছে, খাট হইতে মানে যা যা দেওয়ার সমস্ত দিয়া, বাসা ভাড়া ভরা, নাকের ফুল, কাপড় চোপড় যা লাগে ইত্যাদি ইত্যাদি সব আমার খালু করে দিল, বাসা বাড়ি লইয়ে দিল। এই জীবন শুরু করলাম। এর মধ্যে কত প্রায় তো গ্যাপ গেল অনেকদিন, যাওয়ার পর ওই বড় মেয়েটা পেটে আসে। যখন আমার আবার আর একটা যা ওই যে গাজীপুরে থাকে, ওর পেটেও বাচ্চা, আমার পেটেও বাচ্চা। ওরা মানে 6 দিনের ডিফারেন্স হয়েছে, মানে ওরা দিয়ে কাকা তো ভাইবেন, 6 দিনের ডিফারেন্স হয়েছে আমার বড় মেয়েটার আমার এই জায়ের মাইয়া। তো ওই ভাবিরে মানে ওই আমার সাহেবের সাথে, মানে আমার হাজবেন্ডের সাথে পাঠাইতেছে বাড়িতে ডেলিভারি কেসে, জি যে বাড়ি থাকবে ডেলিভারি করবে, এই জন্য যাইতেছে। তো আমার এক মামা তো দেবর ছিল, তখন বললো যে তুই যে ডেলিভারিতে তো শাশুড়ি কাছে যাইতেছো, রানু ভাবি যাইবে কোথায়, ওর তো কেউ নাই। তখন বললো যে কেন, তারপরে কি বাচ্চা? হ্যাঁ বাচ্চা তো। পরে ওই যে আমার হাজবেন্ড গেছে বাড়িতে, যাওয়ার পর কাকিমাই শুনছে, মানে আমার শাশুড়ির কাকিমাই বলতাম। তো কাকিমা বলছে যে আমার ব্যাপারটা শুনছে যে আমার বাচ্চা হবে, তখন ভাবছে যে আমার শাশুড়ি যে এখন বিপদে পড়ছে, বোর বাচ্চা হবে, এখন আসছে। আর কাকিমা আমাকে ইচ্ছা ছিল না নেওয়ার জন্য, মেনে নেওয়ার জন্য ইচ্ছা ছিল না। তো যখন ওর আব্বা বাড়িতে গেছে, মানে আমার হাজবেন্ড যখন বাড়িতে গেছে, তখন ওর মা আর কি খাবার দিছিল, খাবার টাবার দিয়ে তারপর কইছে যে ঠিক আছে তুই রানুরে ছাড়িয়ে দে, ওকে নিয়ে তোর সুখ হইবে না, আর ওরে তুই দেখ কি। মানে আপনার হাজবেন্ডকে বলেছে? হ্যাঁ, হাজবেন্ডকে বলেছে। তখন বলেছে যে এত কদিনই 3টা বছর 2টা বছর পর্যন্ত এই 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 এইগুলা সবকিছু এলোমেলো হয়ে গেল, যেটা হবার হয়ে গেছে, এখন আর এটা সম্ভব না, যেহেতু আমার বাচ্চা যখন ওর পেটে আসছে, এখন আর এটা সম্ভব না। তো উনি কালে ওই মুহূর্তে খাবার না খেয়েই চলে আসতেছে সে। তখন আমার কাকিমাই বললো যে ঠিক আছে, মানে পরে আর কি কাকে পাঠাই যেন বলছে ঠিক আছে রানুরে বল যেন বাড়ি নিয়ে আসে। পরে আমার ওই ঢাকাতে সবকিছু গুছানো টুছানো, যে মনে করেন মা ছিল না, শাশুড়ি ছিল না, কেউই তো ছিল না, তাই আমার জিনিস আমারই গুছাই রাখতে হয়েছে, যেটা ডেলিভারি কেসে যা লাগে আর কি। হসপিটাল লাগলে সেটা হচ্ছে পরের বিষয়, মানে আমার আনুষ্ঠানিক যা লাগে এগুলো সব গুছাই রাখছি। তা ওই উনি আইসা বললো যে মা তো তোমাকে পারমিট দিয়েছে যাওয়ার জন্য, তুমি যাবে কি তুই যাবে না সেটা তোমার ইচ্ছা। আমি কিছু না, এতদিন পর যখন সে মিলমাস হয়েছে বা আগে ছিল, ভুল তো মানুষ এই করে, তা যখন এতদূর হয়েছে তাহলে আমি যাই। এই করে বাড়ি ফিরে গেলাম ঠেলাম, বড় মেয়েটা হলো, তার কিছুদিন পর আবার ঢাকায় নিয়ে আসলো। নিয়ে আসার পর উনিতে সেই চাকরি করতো, চাকরির জীবন থেকে পরে চাকরি ছেড়ে আবার নিল আপনার 87 সনে আপনার কেমিক্যালের ব্যবসা করতো। ওই যে আর উনি, মানে আমার কাকাতো ভাই আর উনি, এই দুজনে মিলে চাকরি ছেড়ে কয় আয় আমরা ব্যবসা করি। টাকাটা ছিল অন্যের বলতে মানে চুরি ডাকাতির টাকা না, মনে করেন আপনার সহযোগিতা হচ্ছে, আপনিও শেয়ার ছিলেন, ঠিক আছে। মানে 3 জনে মিলে এই কেমিক্যালের ব্যবসাটা 40 লক্ষ টাকা দিয়ে নামছে কেমিক্যালের ব্যবসাটা করতে। ব্যবসাটার আগের মুহূর্তে ওনার আবার হইল কি, আমার সাহেবের গালের ভিতরে ওই যে হটে, মানে শেষ দাঁতটা যে ওরে আক্কেল দাঁত যেটা বলে, জি ওই দাঁত থেকে তার গালের ভিতরে ইনফেকশন হয়ে গেছে। ওইটা হলো আমার যখন আনবে উনি এই ইয়ার থেকে নেবে, আপনার এই মহাখালী থেকে যখন নেবে, ওই সময় ঘটনাটা ছিল। দাঁতে অপারেশন হয়েছে, সময় ফার্মগেট অপারেশন হয়েছিল, কোন ক্লিনিকে যেন, যাও ওই থেকেই তার জীবনটা মানে এলোমেলো হয়ে গেল, সেই ইনজুরির মতোই, মানে 2 দিন পর পরই তার অসুখ, 2 দিন পর পরই অসুখ, এরকম করতে করতে সে পর্যায়ে পরে ব্যবসাটা নিল। ব্যবসাটা নিয়ে এসে মনে করেন যে তারা ছিল 5 ভাই, টাকা যত আমাদের আয় ব্যয় হইতো, মনে করেন আমাদের ঘরে যত মেহমান আসতো আমাদের ঘরে আসতো, যত টাকা পয়সা যার লাগতো ওই ওনার ওইখান দিয়ে ওই ফান্ড থেকেই নিত, মানে উনি এখানে সব টাকা রুজি করতো। মনে করেন 5 ভাই সংসারে, বাড়ির সংসার, মানে মা বাবার টাকাটা এবং 5 ভাইয়ের টাকাটা এইখান থেকেই হইতো, কোনো ভাগাভাগি ছিল না আর কি। এখান থেকে নেওয়ার পর থেকে ভাইরা মনে করেন যে যতদূর পারছে নিছে, ভাই ছেলেরে বিয়ে পাশ করাই দিছে, অমুকরে লেখাপড়া করাইছে, কিন্তু নিজের জন্য কিছু করেনি। আমি মাঝে মাঝে কিছু একটা বলতাম, যে ওই সময় তো আমার বুদ্ধি কম ছিল, যাই হোক, তারপরে একটু বলতাম যে দিন কিন্তু এভাবেই শেষ হবে না, কিছু একটা করো, এভাবে কিন্তু জীবন যাবে না। সে বলছে আমি যদি কারোর জন্য করি তা আমার জন্য আল্লাহ করবে। গেল এই জীবনটা, পরে শেষে কি হলো, আপনার বড় মেয়েটাও হলো, তারপর ছোট ছেলেটা, মানে বড় মেয়ের পর একটা ছেলে হলো, 85 সনের একটা ছেলে হলো। ওটার আবার হলো কি, ওটার হয়েছে পরে আমার গ্যাস্ট্রিক আলসার দেখা দিল। সেই আলসারের ট্রিটমেন্ট করলাম, বেশ ভালো গেল, সুস্থ হলাম। পরে আবার 90 সালে না যেন, 98 সনে আবার একটা ছেলে হইলো আমার। 98 সনে একটা ছেলে হইলো। ওই সময় থেকেই আমার জীবনটা আবার সে ভাঙলয় আরম্ভ হইল।
ভাঙল এভাবে ভাঙল রয়েছে যে মনে করেন যে এমন এক পর্যায়ে গেছে যে টাকা কিছু বাকি পড়ছে আমাদের, সে বাকি টাকাটা উঠানো হয়নি, মানে গেলে খালি ঘুরে আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করে বহুত দিন পার করতেছে। এই থেকেই আমাদের জীবনটার ভিতরে এলোমেলো, মানে ফার্স্ট টাইম তো করছি মাঝখান দিয়ে একটু কোন মোটামুটি ছিলাম, পরে যে এই মানে মেজর ছেলেটা হওয়ার পর থেকেই একটা যে ভাঙল লইলে, এই ভাঙল আজও আমি উঠতে পারিনি। তো মনে করেন যে ছেলে মেয়ের লেখাপড়া এলোমেলো হয়ে, তারপর ওই ছেলেটা মনে করেন হওয়ার পর থেকে আর কি ঝড় তুফান যা জীবনে এই শুরু হলো আবার নতুন করে। তো ওই হাজবেন্ডে মনে করেন যে যেখানে যেখানে বকেয়া টাকা রয়েছিল ওইটার পিছে দৌড়াইতে দৌড়াইতে সে গাড়ি ভাড়া ব্যবহার দিছে। আর ওই সময় বিপর্যয় অবস্থা খুব খারাপ। দুঃসম্পর্কের কাকাতো বোন উনি আসে বা ঢাকায় আসে, আইসে বললো যে বড় ছেলে মেয়ে দুইটা নিয়ে যাবে আর কি, এখানে থাকলে লেখাপড়া হবে না, কারণ তোরান পারছিস না, ও নিয়ে বাড়ি স্কুলে ভর্তি করাই দিই, ওদের দায়িত্বে নিয়ে গেল। তা আমি দিতে চাইনি, যাই হোক জোর করে নিল। মেজর ছেলেটা হওয়ার 5-7 বছর পর আবার একটা মেয়ে আমার হলো, ইচ্ছা ছিল না। তারপর ওইটা হয়েছে পর মনে করেন আরো অবস্থা খুবই খারাপ। কোরবানির একদিন আগে হয়েছে, 21শে ফেব্রুয়ারির দিন মেয়েটার জন্ম হয়েছে। তো 12 দিনের দিন ঘর আমার তালা মারে বাড়ি এলায়, ঘর তালা মারে দেয়, ঘর ভাড়া বেজে গেছিল আমার। তো মানে ওই সময় থেকে ব্যবসা আমাদের খুব খারাপ অবস্থায়, যে যেরকম পারছে সেরকম রয়েছে। তখন বাড়িওয়ালা বেশিও ভাড়া ছিল না, 2 মাসের ভাড়া, তো ফ্ল্যাট ভাড়া তো একটু বেশি ছিল ওই আমলে। তো আমার ঘরে যে মাল ছিল, প্রচন্ড মাল ছিল ওই সময়, কেমিক্যালও ছিল প্রায় 90,000 টাকার কেমিক্যাল আমার সামনের ব্যালকনিতে ছিল। তা বলছিলাম বাড়িওয়ালারে যে ঠিক আছে আমি মাল জিনিস বিক্রি করে আপনাকে টাকা দেবো, আমার একটু সময় দেন। তা মনে করেন যে আমার কোরবানির আগের দিন ডেলিভারি হইলো, ওই মেয়ের বয়স যখন 7-8 দিন, তখন আমার ঘর আমাকে বের করে দিয়ে তালা মারলো। তালা মারছে, এবার এখন কোথায় যাব কি করব, মানে কান্নাকাটি করতেছি, বাড়িওয়ালারে মানুষ দিয়ে রিকোয়েস্ট করাইতেছি, আমি করতেছি যে ভাই এরকম অবস্থা, আমারও শরীর ভালো না, মাত্র কিছুদিন হলো আমার ডেলিভারি হলো, এই পর্যায়ে আপনি কত টাকা পাবেন, আমার তো ঘরে জিনিস আছে, আর দ্বিতীয় কথা আমার 1 লাখ টাকার মাল আপনার বারান্দায় রয়েছে। বাড়িওয়ালা শুনলো না শোনো না, আমি কি করলাম, জীবনে এত টাকা পয়সা ওর বাপের ছিল বা কোন এক সময় ভালো পর্যায়ে ছিলাম, এখন মনে করেন যে ঘর তালা মারছে, এটা নিজের কাছে একটা খুব খারাপ লাগছে। পাশে বসে আছি, মেয়েটা কোলে নিয়ে বসে আছি মন খারাপ করে। পরেও আমার ওই ওর হাজবেন্ড আসতে আইসে কয় কি হয়েছে, পরে বললাম এই রুম খুলে না কেন, পরে উনি মনে হয় গেছে, যে বলে যে আপনি রুম তালা মারছেন কেন, টাকা দেবেন না আপনি তো বেশি দিনের ভাড়া পাবেন না, আর যেহেতু আপনার বাড়ি আমি কত বছর থেকে, এখন একটা ডেলিভারি রুগী আমার ঘরে, দ্বিতীয় কথা আপনার ঘরে আমার মাল আছে, আমার 1 লাখ টাকার মাল পড়ে আছে, এমনি তো ফার্নিচার ওগুলো রয়েছে, এই কথাটা তো কাটাকাটি হয়েছে। যাক বাড়িওয়ালায় করলো না, একটা আলিকতে একটা লাইফ ইন্সুরেন্স করছিলাম 18 বছর মেয়াদে ওই বড় মেয়ের নামে, ওই কাগজপাতি মানে সবই সে তালা মারিয়ে দিল। আচ্ছা, সে কোনো রিকোয়েস্টই করলো না, জানি না তার মনের ভিতরে কোন ক্ষোভ ছিল। এখন গেলাম আরো অনুপায় হইয়া, ঢাকার বাড়ি কোথায় থাকবো, কি করব, ওনার ভাই বেড়াদারের বাসায় তো যাবো না, গাজীপুরে যদি ওনার 2 ভাইয়ের বাড়ি, ওখানে যাব না, কারোর সাথে এই সম্পর্ক ভালো নেই, এই টাকা পয়সা নিয়ে বিজনেস নষ্ট হয়েছে, এইটা নিয়ে খুব সবার সাথে কথা, তারা বাইরে বাইরে আমরা না, কাটাকাটি হয়েছে, এই জন্য আমি কোথায় যাব, আর খালার বাসায়ও থাকা সম্ভব না, বাচ্চা কাচ্চা নিয়ে যার যার মতে হয়ে আছে, কতদিন একটা মানুষের বাসায় থাকে। তো এরকম পরিশ্রম দেখলাম যে আমার পরিস্থিতি খুবই খারাপ হইয়া দাঁড়াইছে। ঠিক আছে আমি ছোট একটা রুম নেই, নিয়েছি, আর কাপড় চোপড় কোথায় পাবো, কি পাবো, বাড়িওয়ালায় তো কোনো বেডিং কোনো কিচ্ছু না, কোনো কিছু দেয়া নেই, শুধু যার যার পরায় যে কাপড় ছিলাম সেই কাপড়েই। তো এরকম করে একটা রুম কোনো মতে নিলাম, যাক একটা কাতা কোতা কেউ দিল ঠিল, এরকম করিয়া ওই ফ্লোরে ওই ছোট কোলের মেয়েটা নিয়ে আর ওই যে মেজর ছেলেটা নিয়ে, এই 2টা বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী 2জন 4জন এই ছোট্ট একটা রুম নিয়ে কোন রকম জীবন যাপন করলাম। এখন কইতেছি এভাবে কয়দিন, এর ভিতরে ওই ছোট মেয়েটা যখন হলো, আমার হলো টাইফয়েড যে হয়েছে আমি তার জানি না। এখন ওই সময় আমার হাজবেন্ড আবার একটু অন্য পর্যায়ে গেছিল, আমি তো ওই সময় কোন সময় খোঁজ খবর নিতাম না, আমার সাথে যে থেকে ওনার সাথে সম্পর্কটা ভালো হয়ে গেল, এ পর্যন্ত ওনার খারাপ কিছু আমি দেখিনি। আচ্ছা, মানে সম্পর্ক ভালো হওয়ার পর থেকে আপনি খারাপ কোনো কিছু দেখেন না, কোনো মেয়েলি বিষয় না বা কোনো ব্যাপারে না, পারলে কারো সাহায্য করছে, এতটুকু আমি দেখছি। তো এই জন্য আমার আত্মবিশ্বাস ছিল যে আমার হাজবেন্ড কোনো খারাপ কাজ করতে পারে না। তো চিন্তা করলাম যে হয়তো হাতে পয়সা করি নাই, ধান্দায় ঘুরতেছে, সকালে বের হইতো, রাত্র 12টা ঢুকতো বাসায়, আমিও না, ওই জ্বর খালি আসতো, খাবারও পাই নেই, কতদিন আমি রয়েছি। এমনিতে বাচ্চা কাচ্চা হলে ক্ষুধা লাগে, বাচ্চা বুকের দুধ খাচ্ছে, খাবার টাবার পাইতেছি না, 24 ঘন্টায় একটা রান্না নেই, শুধু খালি ফ্লোরে শুয়েই আছি, বাচ্চাও কান্না করতেছে দুধ খাবে, তো দুধ পাইতেছে না। পরে এরকম করতে করতে বেশ কতদিন চলে গেল, আমার যে টাইফয়েড হয়ে গেল আমি তো জানি না। এখন আমার মাথায় চুল ছিল, এ পর্যন্ত চুল ছিল ওই সময়টায়, আমার চুল পেঁচাতে পেঁচাতে পাগলের মাথায় জট ওরকম হয়ে গেল, কারণ উঠতেই পারিনি, কে মাথা আশ্রাইবে। এরকম বলতে বলতে আমি 5টা টাকা যেন কোথায় আমি কোত্থেকে জেনেছি আমার মনে পড়তেছে না, যে এরকম পাশের রুমে আমাদের দেশি একটা ভাই আছে, আমি যে উঠে যাব সে যাইতে পারিনি,
তো আমি এমন জায়গায় শুয়ে আছি যে মানুষ হেঁটে গেলে আমি দেখি, আমি ডাক দিছি, ভাই ভাই বলে ডাক দিছি। কই কিছু বলবেন? আমি কি হ্যাঁ। কই আমার কাছে 5টা টাকা আছে, করে চিরা এনে দেন আমারে। তো উনি 5 টাকার চিরা এনে দিল। এখন উঠতেও পারি না, চিরা ভিজাতেও পারি না, ধুইতেও পারি না, খাবো কিভাবে? বাসাতে ছোট মেয়েটা কোলে, আর ছোট ছেলেটা ছোট একদম। পরে আমি চিরাটা ধুইতে নিলাম, কোন রকম উঠে একটু বাটিতে করে পানি নিয়ে, কিভাবে একটু পানি যেন ছিল ওটার ভিতরে চিরাটা দিয়ে একটু কোন রকম ধুইতেছি, দেখি যে কিরা ভরা। কিরা বোঝেন? মানে পোকা। তো আর খাইলাম না, যে ওই চিরাটা খাওয়া যাবে না। তখন মানে ক্ষুধা যে কি জিনিস, ওই বাচ্চারাও খাবার দিতে পারতেছি না, আমিও খেতে পারি না। তখন আমার ওই যে বাচ্চাটা 3-4 বছরের বড় ছেলেটা, ওই ছেলেটা বলতেছে মা আমাকে ভাত দাও। তখন আমার চোখের পানি ঝরঝরিয়ে পড়তেছে যে কত ভাত আমি খাওয়াইছি, কত মানুষের রান্না করে। আজকে আমার ছেলে ভাত চাইতেছে, ভাত দিতে পারতেছি না, মানে খুবই কষ্ট। পরে আমি জানতে পাই যে আমার স্বামী জুয়ায় লিপ্ত হয়েছে ওই সময়টাতে। ওই সময়তে টাকা ওই যে যেগুলো বকেয়া ছিল না পাইতে না পাইতে মনে করেন যে সে যে ওইখানে সময়টা টাইম পাস করতো। 20 টাকার খেলা কি হয় জানো, সেই 20 টাকা দিয়ে খেলে, কিন্তু বড় ধরনের অ্যামাউন্ট নিয়ে খেলার মতো ক্ষমতা ওনার ছিল না। তো ওইখানটা আমার খালাতো ভাই দেখে আসে। কি ব্যাপারে যেন আমার খালাতো ভাই ঢুকছে, ও আবার আমার অনেক ছোট খালাতো ভাই। আমার খালাতো ভাই এসে আমার খালার কাছে বলছে, খালা খালি আমার বাসায় আসে না, আমার কাছে বলতে সাহস পায় না যে ঝগড়া কাজ্জা বাজে নাকি, বলতে পারতেছে না। কি দিবর জানো ছিল সেদিনকে এসে আমার খালায় বলে, রানু তোকে একটা কথা বলবো, তুই ঝগড়া কাজ্জা করতে পারবি না, তুই আগে বল। আমি কি ঠিক আছে বলবো না। জামাই না অমুক জায়গায় নাকি টাস খেলে টাকা দিয়া। সাথে সাথে কইতে দেরি আর যাইতে দেরি নেই। আপনি গেলেন ওখানে? যাইয়ে ঠিক যেভাবে বলছে ওইভাবেই খেলতেছে। আমার লাইফটা কষ্ট করে ও যেভাবে তোর সাথে বিয়ে হয়েছে, মাত্র 2-4 দিনের সুখ তোর ঘরে করতেও পারি নাই ঠিক মতো। তারপর থেকে আবার জীবন যুদ্ধ শুরু হয়ে গেল। এখন আমি এই যে ভাত, আমার বাচ্চারা ভাতের জন্য কষ্ট করে, কাপড়ে চেপড়ে, জানেন আমার ওই সময় আমার পরার মতো কাপড় ছিল না। এই পর্যায়ে মনে করেন একটা কাপড় আমার পরাই ছিল, ওই পরার কাপড়ে নিয়ে আসছি এই পর্যায়ে। জি। এইটা মানে ওর উপরে ঢালছি আর কি জিতটা। আমাদের খাবার ঠাবার দিতে পারোস না, বাচ্চাটা ছোট, আবার তাস খেলা বসে, আবার তুই তাস খেলতে আসতো। মানে এই বলার পর মানে আমার মন মেজাজ খুব, আমি মানে ওনাকে তুই হারি বাসা শুরু করছি যে এই তোদের এনে লিডার কেটা ডাকতাম কিরম, মানে আমি খুব ওই একটা ওই সময় মানে ভয় করিয়ে কারোর কথা বলিনি। তুই জানো এই তুই যে এনে খেলতে পারছিস, তুই জানো যে এখানে তোর বউ তোর বাচ্চাকে খাবার নেই ঘরে, তুই জানোস আমি যে জ্বরে ভুগতেছি, আমার একটা প্যারাসিটামল পর্যন্ত আনিয়ে দেন এই সময়। আমি একদিন শুয়ে শুয়ে কই কি ব্যাপার, আমার কি প্যারাসিটামল আনা যায় না, কতদিন যাবত আমার জ্বরটা না, হ্যাঁ কিছু কয় না। আর সে উনি যে খাইতেছে না তাও বলে না, যে কোনো খাবারের ব্যবস্থা সে করে না। ওই রাত্রটু মনে করেন 2টা-3টা পর্যন্ত সে 3-4 ঘন্টা থাকে, সকালটা হয় বের হইয়া যায়। তা আমি এখানে এই বাচ্চাগুলো নিয়ে কি করব, সময় তো কাজও করতে পারি না। এরকম করতে করতে বেশ কতদিন এখন ত্যক্ত হয়ে গেলাম যে না এরকম জীবন থাকে না, কিছু একটা করতে হবে। ও একদিন আসছে, ওর পকেটে আমি হাত দিয়েছি, হাত দিয়ে দেখি 10টা টাকা। ওই 10 টাকা নিয়ে ওই যে আমার মধুমিতা খালু থাকে টিএসিতে চাকরি করে ওই সময়, ওই খালুর বাসায় আমি মানে এমন ভাবে ছিলাম, কাপড়টা মানে বাসা বাড়িতে শুয়েছিলাম তো কাপড় খোলামোলা, ওইগুলো মনে পড়তে পড়তে আমি রাস্তায় বের হয়েছি, ওয়াল ধরে ধরে বের হয়েছি। মানে টাইফয়েড হইতে হইতে এমন হয়েছে আমি তো বুঝতেই পারিনি যে টাইফয়েড হয়েছে, কিন্তু আমি কঙ্কালের মতো হয়ে গেছিলাম। আমি আস্তে আস্তে ওয়াল ধরে, আমাদের রিক্সা ভাড়াও নাই, অনেক দূর, মনে করেন টঙ্গী থেকে সেই মধুমিতার ওটা অনেক দূর, সেইখানে আমি হেঁটে হেঁটে সারাদিন বসে মেয়ে রেখেছি। রাগের ঠেলায় মেয়ে নিয়ে নেই, তোর বাচ্চা কাচ্চা তুই রাখ, আমি যাই। ও গেছে গোসল করতে, আমি 10 টাকা নিয়ে পরে বের হইয়া ওই খালুর বাসায় গেছি। খালু আমার দিক তাকাই কয়, কে তুমি? চিনতে পারতেছে না। তখন আমি কান্না করতেছি, খালু আমি রানু। এই খালু বসার থেকে দাঁড়াইছে, কিরে তুই এরকম? পরে সব খালুর কাছে কানলাম আর বললাম যে খালু এই অবস্থা। আমার খালু ওই সময় কি করলো, খাবার টাবার খাওয়াইয়া 250 টাকা ওই সময় আমার হাতে দিল। এই টাকাটা দিয়া ফার্স্ট ট্রিটমেন্টটা নে, আগে একটা ডাক্তার কাছে যা, দেখ কি বলে। পরে ডাক্তারের কাছে, একটা ক্ষুদ্র ডাক্তারের কাছে যাইয়া, মানে আপাতত আমার চিন্তা ভাবনা ছিল অন্য, যে এখানে থাকবোই না। আপনার ছেলেটা তখন কোথায়? একটা ছেলে একটা মেয়ে, সেটা হলো বাড়িতে। আচ্ছা, বাড়ি দিয়ে দিছি, কারণ এখানে থাকা খাওয়া সব জিনিসই কষ্ট, আর স্কুল নষ্ট হইতেছে মানে। হ্যাঁ, আর একটা মেয়ে আপনার কাছে? হ্যাঁ, আর একটা মেয়ে একটা ছেলে আমার কাছে। ও, তখন ওই একটা ছেলে একটা মেয়ে নিয়ে সমস্যা হচ্ছে? ছোট 2টা আমার কাছে, আর বড় 2টা বাড়িতে। চলে আসছি। পরে ওই যে খালু যে 250 টাকা দিল ট্রিটমেন্টের জন্য, তো ক্ষুদ্র ডাক্তার দেখাইয়া ওই মুখে বইলে আর কি প্যারাসিটামল যা যা দরকার ওগুলি আনছি, আইনা কোন রকম খাইয়া। পরে আমি আমারই মানে আমরা পাশাপাশি থাকতাম, খুবই ভালো। ওর সাথে আমি শেয়ার করলাম যে রহিমা আমি তো এখানে থাকবো না, দেখ এখানে থাকলে দেখ আমার অবস্থা, চুলের অবস্থা, আমার গায়ে জ্বর, আমি তো দেখ কি অবস্থা,
তো এই সময় দেখেন আমি আমার ওই খালার গোষ্ঠী আমি আনছিলাম, কেউ আমার খোঁজ খবর নেয়নি। আমার আপন যা ভাসুর মানে সব আত্মীয় স্বজন সব ঢাকায়, কিন্তু কেউ খোঁজ খবর নিত না। আর দেখি যে স্বামীও নিত না। আমি যদি সে নাও খাওয়াতে পারে, সে একটা কথা দিয়ে সান্ত্বনা দেবে, মাথায় পানি দিতে পারে বা সে শেয়ার করতে পারে, সে সকালে বের হয়ে যায়, রাত্রে 12টা বাজে ঢুকে। যাকে পরে এগুলো গেল, রহিমার সাথে করলাম যে রহিমা আমি যদি বাড়িতে যাই তাইলে আমার তো ভাড়ার টাকার দরকার, আমি পাবো কোথায়? তখন রহিমা কি করলো যে খালা ঠিক আছে তোমার আমি টাকা ম্যানেজ করে দিই, তুমি যাও বাড়ি। ও এর ভিতরে আবার সংবাদ পেলাম কি আমার শাশুড়ি 12ই ফেব্রুয়ারি মারা গেছে, মার্চের 1 তারিখে আমি বাড়িতে গেছি। যাই দেখি আমাদের ঘর তালা মারা, মানে আমার শ্বশুরের ঘর তালা মারা। আর আমার বড় কাকি আছে, ওই যে কাকির কাছে আমি থাকতাম, ওই ভাড়া ঠাড়া দিয়ে ঠিক আমি গেলাম। যাইয়া আমি বড় কাকির ঘরে উঠছি, মানে আমার শ্বশুরের ঘরে উঠি না, কারণ শ্বশুর আগেই মারা গেছে আর বাড়িতে কেউ থাকে না। আমার শাশুড়িও মারা গেল, তাই ঘর তালা মারা না, তো খালি ঘরে যাই না। আর শাশুড়ি মারা গেছে, একটু ভয় ভয় করছে, এই জন্য আমি যাইনি। তা আমি যে আমার বড় কাকার ঘরে দরজা লক করলাম, খুললো, খুলে কাকিমে আমারে দেখে একটা চিকেন মারলো। খুব সকালে তো লঞ্চায়, তো কাকিমে দেখে আমাকে ভয় পাইছে, মানে কেমন হয়ে গেছে বোঝেনি তো, যে টাইফয়েড হয়ে আমি শেষ হয়ে গেছি, আমি তো বুঝতে পারি নাই। পরে দেখে ধরে না কাকিমায় কান্না করতেছে, কাকিমে যথেষ্ট আদর করতো আমারে। তখন কাকিমে আগে বসাইলো, বসাইয়া সব খাবার টাবার করে এই কাকিমে আমার যত্ন শুরু করলো। ডাক্তার হইতে যা যা দরকার, মানে ভাত মানে সবজি দিয়ে চটকাইয়া খেতে চাইতাম না, খুব জোর করে খাওয়াইতে, বাচ্চা যেরকম খাওয়ায়। তার একটা মেয়ে আছে পাশায়, বিয়া দিছে। তা আমার কথা বলছে যে রানু বাড়িতে আছে, ওর অবস্থা খুব খারাপ, তো দুধ যায় সব দিবি। আর ওই সময় দুধের কেজি ছিল 10 টাকা আমাদের বাজারে, তো বাজার থেকেও দুধ আনতো, আবার ওই নাজমাপার বাড়ির দুধও আমার জন্য দিত, কারণ টাইফয়েড হয়েছে তো। এখন মনে করেন গ্রামে তত ফল টল খুব কম পাওয়া যায়, দুধটা সবজি মাছ ঠাস সবই টাটকা। তো কাকিমে যথেষ্ট পরিমাণ আমার এই সময় খেয়াল খোঁজ নিল। তা আমি এবার করতাম কি, অ্যান্টিবায়োটিক যে ঔষধটা দিত আমি খাইতাম না। আমি দেখতাম কি ওই ঔষধটা খাওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়তাম, সেন্সলেন্স হয়ে যেতাম, কারণ অত দুর্বলের প্রতি অ্যান্টিবায়োটিক দিত, টাইফয়েডের ঔষধ, খুবই খারাপ অবস্থা। ভয়ে খাইতাম না, যে অসুস্থ লাগতো, তাই ধান খেতে পেতে সরে ফেলে দিতাম। কাকিমা জিগে তো ঔষধ খাইতাম, হ্যাঁ খাইছি। এরকম করতে করতে কাকিমায় বহুত করছে। ওই যে সেই মক্কেল রইল ঢাকা, বাড়ি গেছি কিন্তু 8-9 মাস হয়ে গেছে। বাচ্চা কাচ্চা কই আছে না? না বাচ্চা দুইটা নিয়ে গেছি, কিন্তু বাচ্চা পরে সাথে করে নিয়ে গেছে। হ্যাঁ বাচ্চা দুইটা নিয়ে, মানে আমি গেছি, আমার বাচ্চা আমি ফালাই নেই, কারণ আমি মাহারা বুঝে নেই তো যে বাচ্চা ওই পৃথিবীতে আমার এই বাচ্চাই অবলম্বন। জি। পরে বাচ্চা দুটো, বড় দুটো তো বাড়িতেই, আর ছোট দুটো আমি নিয়ে গেলাম। কাকিমা ওদের তালাপি হতে, মানে আমার কাকিমা যথেষ্ট পরিমাণ করছে, এখনো বেঁচে আছে। যাই হোক, তাই আমি যখন এই ঢাকায় ছিলাম তখন সাধারণ একটু ওই ইটের সাথে উষ্টা খাইছিল, ওইটা আমি দেখে গেছি যখন যাই। তাই 8-9 মাসের ভিতরে মনে করেন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। সুস্থ হওয়ার পর কি করলাম, সেই ছোটবেলার যে শুরু সেটাই করলাম। মনে করেন আমার ভাই আছে একটা কাকাতো ভাই, ওর বড় দিঘি আছে, দিঘিতে মাছের খাবার দিতে হয়। মনে করেন আপনি মাছ চাষ করছেন, আপনি মাছের খাবার দিতে হবে, টাকার বিনিময়ে আপনার খাবার আমি দিয়ে দিতেছি পুষ্কনির। আচ্ছা আচ্ছা। শ্বশুর বাড়ি যাইও আপনার কাজ লাগবে আমি করে দেবো, আমি আবার স্যালাইন পুশ করতে পারি, ইনজেকশন পুশ করতে পারি, ওই দাদা যার যে মানে যে কাজে যেটা লাগায় সেটাই আমি যথেষ্ট। তো হাট বাজার হইতে সবই করি, যেটা যেটা দরকার সবই সবারই করে দিয়েছি, মানে তারা মনে করেন যখন যেটা পারে তখন সেটা আমাকে দেয়। জি। ছোট বাচ্চা দুইটা নিয়ে আর বড় বাচ্চা গোয়া নেই, এই 4টা বাচ্চা নিয়ে আমি এই সংসার জীবন শুরু করলাম। তারপর পাশাপাশি কিছু হাঁস পাললাম, একটা ছাগল নিয়ে পাললাম। তারপর আপনার এই মাছ নিজে ধরি, নিজে খাই, বাজার থেকে কোনো মাছ আনি না, নিজেই ধরি। মোটামুটি করে এরকম নিজেই সবকিছু চালাইতেছি। এই 8-9 মাস চলে গেল, কোনো খবর নেই। হঠাৎ করে একদিন সকাল হইলো, আমাদের আবার লঞ্চে গেলে খুব সকালে বাড়িতে ঢুকে। জি। আমি ওই ছাগল বের করে একটা আমার দরজার সামনে একটা জাম্বুরা গাছ আছে, জাম্বুরা গাছের সাথে আমি বাঁধতে আছি। তার মধ্যে দেখি যে উনি বাড়িতে গেছে, মানে খোরাইতে খোরাইতে ওই যে পাও যে গ্যাঙ্গি হয়েছে আর কি। আমরা অনেক জীবন যুদ্ধের গল্প এখানে প্রচার করেছি প্রিয় শ্রোতা, এতক্ষণ ধরে শুনছিলাম এবং আরো কিছুক্ষণ শুনবো। শুধু একটা কথাই বলতে চাই আজকের এই জীবন গল্পে, এটা একেবারেই প্রান্তিক পর্যায়ের গ্রামীণ জনজীবনে বসবাস করা একজন মানুষের জীবন সংগ্রামের গল্প। এই গল্পটাকে যদি আপনি উপলব্ধি করতে চান বা উপলব্ধি করার যে বিষয়টি, সেটা আপনার জীবনে যদি কিছুটা হলেও বোঝার বিষয় থাকে, তাহলে কোনো একটা সময় জীবনে আপনাকে গ্রামে বসবাস করা মানুষ হলে আমি বলবো যে এটা খুব ইজি হবে আপনার এই গল্পটা বোঝার। আমি যারা গ্রামে বসবাস করেননি, আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি যে যারা গ্রামে বসবাস করেননি বা এই জীবনের সাথে যাদের সম্পৃক্ততা নেই, তারা আসলে বুঝতে পারবেন না যে গ্রামীণ জীবনে একজন খেটে খাওয়া মানুষ কিংবা একজন ফাইট করা মানুষ, নিয়তির এগেনস্টে যাওয়া মানুষ কিংবা
জীবন সংগ্রামে বেঁচে থাকা একজন নারীর জীবন গল্পটা আসলে কেমন হতে পারে। ঠিক আছে, বলুন, তারপরে সে আসলো, কি করলেন তখন? তারপর সে আসলো, দেখলাম যে একটু বাঁকা বাঁকা হয়ে আসছে, হুম। হয়ে গেছে, মেজাজ আরো খারাপ হয়ে গেছে ওনার চেহারা দেখছি পর। চেহারাটা দেখে আমি ভিতরে ঢুকে গেলাম, মানে এমন ভাব ধরলাম যে ওনাকে চিনিই না, কারণ আমার মেজাজ খারাপ হয়ে গেছে ওনাকে দেখে। ঠিক আছে, আমরা এখান থেকে ফিরি। এই ফাঁকে একটা গুড নিউজ দেব সবার জন্য, বিশেষ করে যারা এবার জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য। আমি জানি যে অনেকেই হয়তোবা শুনছেন না, যাদের ফ্যামিলিতে আছে তাদের বলবো যে তারা এই সুযোগটা নিতে পারেন, বিশেষ করে জুনিয়রদের জন্য। আমরা যাই শেখাই না কেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, সেটা অবশ্যই এই লেভেল থেকে বা আরো ছোট বয়স থেকে তাদের শেখা উচিত। সো রেডিও প্রেজেন্টেশন বলেন বা নিজেকে প্রেজেন্ট করা বলেন, ক্লাস প্রেজেন্টেশন বলেন বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা বলেন, যাই আসুক না কেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর জায়গাটিতে আমরা বিশেষ করে স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস একটা বিশেষ সুযোগ দিচ্ছে এই জুনিয়রদেরকে রেডিও প্রেজেন্টেশন এবং টেলিভিশন প্রেজেন্টেশনের উপরে একটা বিশেষ ট্রেনিং দেবার। ইন ডিটেলে আপনারা যদি জানতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে 01738686179। আমি আরো একবার বলছি, ধীরে ধীরে বলছি, 01738686179। এই নাম্বারটিতে আপনি যোগাযোগ করে আসতে পারেন এবং এই সুযোগটি শুধুই জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য, এবং খুবই কম মূল্যে নন প্রফিটেবল একটা প্যাকেজ, প্রায় 3 থেকে 4 মাসের একটা প্যাকেজ। প্রেজেন্টেশন কিভাবে ডেভেলপ করা যায়, রেডিও জকি হোক, টেলিভিশন হোক বা ক্লাস প্রেজেন্টেশন হোক বা নিজেকে কোনো কমিউনিটির কাছে প্রেজেন্ট করা হোক, সেটা কিভাবে ডেভেলপ করা যায় সেটার উপর একটা বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা। আর যারা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন তাদের জন্য আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। আনন্দ সিনেমা হলের পাশে, ভাতঘর হোটেল গলি, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর। আমি আবারও বলছি, আনন্দ সিনেমা হলের পাশে, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, ভাতঘর হোটেল গলিতে। ওকে, সকা এটা 9টা থেকে 5টা পর্যন্ত অফিস খোলা থাকে, এমনকি আপনি চাইলে শুক্রবারও যোগাযোগ করতে পারেন। এবং আমি নিজে ওখানে বসি বৃহস্পতিবার, শনিবার, রবিবারে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমি থাকি ওখানে। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল প্রিয় শ্রোতা, মাত্র 4 মিনিটের বিরতি। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 উইথ মি আরজে কিবরিয়া। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 তে আরজে কিবরিয়াকে, শুনছেন জীবনের গল্পের রানুকে। রানু, আমরা বিরতি নিয়েছিলাম, কথা না বাড়াই আবারও আপনার কাছে ফিরি। হ্যাঁ, তো আপনি কি করলেন এরপরে? ওনাকে দেখে আমি ঘরে ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পর পরে দেখলাম যে দাঁড়িয়ে আছে, বাচ্চাগুলোর সাথে কথা বলছে। তার আমার একটা ভাই ছিল, ও ভাইয়ের সাথেও বলছে বিস্তারিত যে আসলে আমার তো কোনো দোষ না, আমি এরকম এরকম, মানে ওর ওই যে উষ্টাটা খেয়ে মানে ওর পাও অনেক ফুলে ঠুলে উঠছে, মানে ইনফেকশন হয়ে গেছে, ও কিছু করতে পারেনি, সবকিছু আমার ওই ভাইটাকে বলছে। আমি আর কি বলবো, আমার ওখানে আর বলার কিছু ছিল না। তো আমি ও ঘরে গেছে, ঘরে যাওয়ার পর মানে ওর চেহারাটা তাকাইছে পরে মানে আমার শরীরের ভিতরে আগুন জ্বলতেছে। যাই হোক, মীমাংসার ভিতরে গেল, সবকিছু বিস্তারিত শুনলাম। আমার বড় কাকিমা হয়েছে, ওর কাছে বললো টললো, যাক আবার সেই নত হলাম যে যাক একটা বাঙালি মায়ের জীবনে যেটা হবার সেটাই হয়ে গেছে। পরে কি করবো, ওই মুহূর্তে আমার কাছে 700 টাকা ছিল, ওই টাকা 700 বের করে দিলাম যে আমাদের বাজারে আবার একটা ভালো আর্মির ডাক্তার বসে। ভাইটাকে বললাম যে ঠিক আছে, ওকে নিয়ে একটু বাজারে যা, দেখ কি বলে ডাক্তার, ওর পাটা দেখা। ডাক্তার বলছে যদি আমি 1 গিট ফেলে দেবো, মানে এতটুকু কেটে দেবো, যদি দেখা যায় এই সেলাইটা কালো হয়ে গেছে তাহলে বোঝাবো যে সমস্যা, যদি কালো না হয় তাহলে ভালো। তো অপারেশন করে দিল ডাক্তারে, দেওয়ার পর দেখে যে না, তার ব্যথা, তার কালো হয়ে গেছে, যে ইগুলা সিমটম গুলা দিছে প্রত্যেকটাই পজিটিভ আসছে। তো পরে শেষে কি হলো, আমার এক ভাই ছিল, কাকাতো ভাই, পরে বলে তুমি ঠিক আছে বরিশাল শেরে বাংলা মেডিকেলে তুমি ভর্তি হও, এছাড়া তোমার কোনো উপায় নেই। ও সেই বরিশাল যায়, ওখানে 3 মাস থাকে। ডাক্তার বলতেছে যে রানের এই পর্যন্ত কাটতে হবে। তো এটা শুনে উনি খুব নার্ভাস হয়ে যায়। তো যে যা পারছে আমাদের জাত গোষ্ঠীতে, মনে করেন যে আমাদের আত্মীয় স্বজন যে আসলে, পুরো রান পর্যন্ত কেটে ফেলতে হয়। হ্যাঁ ওটা তো বন ক্যান্সার যেটা বলে, গ্যাংডিজ যেটা বলে, ওটা হয়ে গিয়েছিল। হ্যাঁ ওটা হয়েছে, এখনো আছে সেই পর্যায়ে। যাই হোক, পরে শেষে ওনার সেই ডক্টর যে বললো যে এই পর্যন্ত ফেলে দিতে হবে। তো ওই থেকেই মানে খুব টেনশন, যে এই পা কাটলে মানুষের থাকে, যে কোনো মানুষের দেখেন একটা অঙ্গ না থাকলে সেটাই তার কাছে বড়। রাইট। পরে টাকা পয়সার ব্যাপার স্যাপারও তো লাগে, ও সময় তো হাত ক্যাশ কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, কি করবে, সবাই আর কি দিছে বংশের ভিতরে যারা যারা ছিল মনে করেন দেওয়ার মতো। কেউ খাবার দিয়ে সাহায্য করছে, কেউ কাপড় চোপড় দিয়ে সাহায্য করছে, যে যেরকম পারছে আর কি। এরকম করে অপারেশন হইলো।
ওই আঙ্গুল ফেলে দিল, তারপরে পেট কেটে এইখানে বড় পেট কাটা দিছে, কাটা দিয়ে তারপরে রগগুলিকে আমরা উঠাইয়া তারপর কিভাবে ডাক্তার অপারেশন করে দিল। যাই হোক, এই সে ইনজুরি ওই থেকে বন ক্যান্সার। পরে আমরা বাড়িতে থাকলাম, সংসারটা এখন আমি ওইভাবে করে শাপলা মাছ ওই এ কাজ ও কাজ করে ঠরে এই 3 বছর যুদ্ধ। তো উনি আবার করলো কি, ওই যখন মোটামুটি সুস্থ হইলো, রমজান আসলো, প্রথম রমজানের দিন উনি করলো কি, ওখানে একটা রোজা উনি বাড়ি থেকে ইফতারি টিফতারি বানালাম, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে খাইলো, খেয়ে ওই প্রথম রোজার দিন উনি ঢাকা রওনা হয়ে আসলো। যে ছেলে মানুষ যে কোনো কাজ পাইলে একটা করবে, যদিও তার ক্যান্সার, তারপরে তো হাঁটা চলা পারে। আর আমি তো বাড়ি ওই যুদ্ধ যে সময় যেটা পাচ্ছি সেটা করছি, আমার কোনো লজ্জা শরম নাই, যেটা পাইছি করতে আছে জীবন বাঁচানোর জন্য। এই রমজানে সে বাড়ির থেকে আসছে, আর এক রমজান কিন্তু এসে গেছে। এর ভিতরে তার কোনো ফোন না, তার কোনো খোঁজ খবর না, তার কোনো কিছু না। আমরা বেঁচে আছি না মরে গেছি, না ও বাচ্চা আছে ও মরছে তাও জানি না। একটার পর একটা খালি ধকল আসছে আর সামলাচ্ছি। তো আর কি, আমার এক ভাইয়ের ছেলে পাড়া প্রতিবেশী, ও এসে একদিন হঠাৎ করে আমারে ডাক দেয়, কয় তোমার কপাল তো পড়ছে। আমি কি হয়েছে রে? কয় ফুপু জানো তুমি আসলাম কাকু বিয়ে করছে। ওই পা নিয়ে এসে বিয়ে করছে আবার? তাহলে মিথ্যা, ও মিথ্যা একটা কথা বলেছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। তো আমার এতটুকু বিশ্বাস আছে যে ও এদিক দিয়ে ও খুব ভালো। তারপর ওই কথা বলার পর আমার একটু মনের ভিতরে একটা দুশ্চিন্তা ঢুকে গেল যে ছেলে মানুষ করতেও পারে। চিন্তা নিতে করে ওই দিনকেই আমি কি করলাম, ছোট মেয়েটা ছোট ছেলেটা বড় দুইটারে থুইয়া আমি কাকিমারে কইলাম, কাকিমা আমি যাই আসলাম রে সাজ করতে। কত মাথা মতো মনে হয় খারাপ হয়ে গেছে। আমি কি, ও বাড়ি আমাদের টাকা পয়সা দিতে পারে না, আমাকে 1 বছর হলো কোনো খোঁজ খবর নাই, আমরা বেঁচে আছি না মরে গেছি। আচ্ছা আমার কথা না হয় বাদ দেবো, ওর জন্মে দেওয়ার বাচ্চাগুলো তো আছে, তাহলে এগুলোরও তো খোঁজ নেই ও। ঠিক আছে, ও যদি না পারে, ও যদি অসুস্থ থাকে, তাহলে ওর পর তো কোনো আমার চাপ সৃষ্টি নেই। আমি একটা কথা বলছি ওর ঘরে আসার পর, তোকে যদি আমার ভিক্ষা করিয়াও খাওয়াইতে তাও আমি খাওয়াম, তাতে আমার একটু লজ্জা শরম লাগবে না। আবার আসলাম ঢাকায়, আমি সরাসরি ওর কাছে যাইনি। তো আমি ওই আশপাশ বাড়ি নিতেছি যে এই নামে এখানে কোনো নতুন বিয়া হয়েছে নাকি, এত ও আবার টাইম দিতে কয় ফুবু এই টাইমের ভিতরে বিয়া হয়েছে। তা আমি কই আমি আগে বাড়ি দিয়ে দিই, দেখি এই টাইমে এইরকম বিয়া হয়েছে কিনা। সবার কাছে যে জিজ্ঞেস করতেছি যে দেখেন এই নামে আমাকে এইখানে কোনো বিয়ে ঠিয়া হয়েছে নাকি নতুন 2 মাসের ভিতরে। না তো, এরকম কোনো ঘটনা না। এখন এরকম মানে একজনে কইলে বিশ্বাস করি, আরেকজনের কাছে জিগে, এরকম জিগাইতে মনে করেন যে ওইখান থেকে আমি খুব ঘোরাঘুরি করতেছি। এখন আমি কইতেছি ওরে পামু কোথায়, তা কেমন করে জ্বরে যে পাইলাম এটা আমি জানলাম না। যাই হোক পাইছি, পাইয়া আমি কে দাঁড়ারে, আমি বেশিরভাগে তুই বলি, কারণ কাকা তো ভাই তো। কই আমারে দেখে না চমকে আছে, কি রে তুমি? আমি মানে আমি কই কোথায় থাকো, তোর ঘর কোনটা দেখাতো আমারে। আমার তো ঘর নাই, থাকো কোথায়, বস্তিতে না রেল সড়ক থাকো? এরকম তর্ক বিতর্ক রাস্তা, কই রাস্তার ভিতরে কোনো বাড়াবাড়ি করো না, কি বলবো বলো। আমি শিখেছি আমার সেই জায়গায় বসা। এই তুই বলে বিয়া করছিস রে, তুই আমার এই 30 বছরের খাবার ঠাবার দিতে পারো না, আমি নিজে কর্ম করে নিজে খাই, জীবন যুদ্ধ করতেছি। তোর ভাত কয়দিন খেয়েছি রে? এইরকম কইছি যে পরা কাপড় পরি না, আজকে 25 বছর হয়ে গেছে। তোর বিয়ের জীবনে আমাকে একটা জিনিস কিনে দিছো, কইতে পারবি স্বামী হিসেবে কি দেখছো আমার জীবনে, তুই কি দিছিস ক? তুই খালি একটাই উপহার দিছিস, সেটা হলো 4টা সন্তান তুই দিছে, এইটাই আমার বড় জীবনের উপহার। আর কি দিছিস? এই কথার কাটাকাটি হলো, তুই বিয়ে করছিস বলে করছে, তাতে তো বউ কই। তারপর সে কই যে না আমি কিসের বিয়ে করবো, আমি ইনজুরি, আমি কিসের বিয়ে করবো। আচ্ছা তাহলে এই যে 1 বছর বাড়ি রেখে আসছো, আমাদের কি তোমার কোনো দায়িত্ব ছিল না যে আমাদের খোঁজ খবর নেওয়া? তুমি দেখছো যে আমি এর বাসায় কাজ করি, ওর বাসায় কাজ করি, মহিলা মানুষ এই ড্রাম নিয়ে সে অত বড় দিঘির ভিতর নামে আমি মাছের গায়ে চুন দেই, মাছের খাবার দেই, রমিওর মার বাজার করি, ওই আলমের উপর কাজ করি, বড় কাকিমার কাজ করি, এই আমার কেটে জীবন না? এইরকম করে এই জীবনটা। তারপর তোর সেই আবার সেই 1 বছর হলো বাড়িতে আসলো, আবার সেই অসুস্থ। আবার আমার কি হলো, আমার আবার যক্ষা দেখা দিল। তো এরকম জ্বর আসে, খেতে পারি না, কেমন যেন লাগতেছে। তো আমি বললাম যে এরকম জ্বর আসতেছে, একটু ডাক্তারের কাছে যাওয়ার দরকার। এ মনে করেন বলছি, হ্যাঁ মনে করেন 1 মাস হয়ে গেছে, কোনো ডাক্তারের কোনো খবর নেই। তো এখন দেখি যে না, একদম বিপর্যয় আছি। তা ওই যক্ষা হলে নাকি গলার থেকে ব্লাড আসে, ওরকম কিছু না। ওই বিকাল হলে একটু কাশ আসতো আর গায়ে জ্বর থাকতো, আর খেতে ইচ্ছা করতো না। তো একদিন নিজে উদ্যোগ নিয়ে যা দেখি একটু যাই ডাক্তারের কাছে। ওরা টেস্ট মেস্ট দিল, দেওয়ার পর বললো যে যক্ষা। এই শুনে তো আমার মাথার ভিতরে একদম যক্ষা, তাহলে তো মনে হয় এই জীবন শেষ। আমি কি যক্ষা হইব না? যে পরিশ্রম ছোটবেলা থেকে করি, ধুলা বালু, যে একটা মানুষের যে থাকে পরিষ্কার, এভাবে তো হয়নি। ছোট থেকে মাছ মোষ আবিজিবি সবই তো করছি জীবনে, ধুলা বালু তো হইতেই পারে। আমি কি যা মরি, ট্রিটমেন্ট আর করবো না। এরকম করতে করতে পরে ডাক্তার দেখালাম, এখন সরকারি ওষুধ খেতে হবে। তো ওরা আব্বা এই ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু বললো না, যে ঠিক আছে চলো যাই ডাক্তারের কাছে, ডাক্তার দেখাইতে। আমি চিন্তা করলাম যে যা, যে কি জন্য বাঁচবো, দরকার নেই বাঁচার। ঔষধ দিল, খাওয়া শুরু করলাম।
ও আবার সেই ঢাকায় আসে হুম, হুম, হুম। আমাকে রেখে। তাই আমি ওইভাবেই চলতেছি। এখন দেখি যে আমার ঘরের ভিতর বড় মেয়েটা একটু বড় হয়ে উঠতেছে। আমিও তো ওই সময় মনে করেন আরো কত দিনের আগে, এটা হলো যে অনেক দিনের আগের কথা, তাই না? হুম, হুম। তা আমিও তো ওই সময় আরো তো আমার ইয়ং ছিলাম আমি। জি। তো এখন দেখি যে আমার ঘরের সিঁড়ির নিচ থেকে, মাটির ঘর তো, মাটি কেটে ঘরের ভিতর লোকজন ঢোকে। একা বাড়ি তো, আমার বাচ্চা ছাড়া একা বাড়ি, 3টা ঘর 3 বিটিতে। আমার ঘরে আমি থাকি বাচ্চা নিয়ে, আমার বড় কাকি একা থাকে, আর আমার বাবার ঘরে থাকে সৎ মা আর বাবা। হুম। তা বাড়ির ভিতরে তো মানুষ নেই, একা বাড়ি পর্যন্ত ফাঁকা। তা ওই চোর তো আসে না, আসলে ওগুলো খারাপ দৃষ্টিতে মানুষ আসে আর কি। এখন দেখলাম যে এ বাড়িতে থাকা আমার জন্য বিরাট মুশকিল হয়ে গেছে, যে এখন আর থাকা সম্ভব না। কারণ যদি থাকতে হয় তাহলে এত কদিন তো মানুষের বাড়ি কাজ করে খাইছি, এখন না হয় অন্য কিছু করতে হবে, এছাড়া আমার উপায় নেই। হুম। তাইলে আমার এখান দিয়ে আগেই যাওয়া উচিত। তো আমি কি করলাম, আমার স্বামী তার খোঁজ খবর নিল না, ওই যে চলে গেল, আবার আইসা চলে গেল। আবার জি। যাওয়ার পর তার আবার সেই আর কোনো খোঁজ নেই এই পর্যায়ে। তখন চিন্তা করলাম যে না, এখানে আর বাড়িতে আর থাকা যাবে না, যেহেতু একটা পুরুষ মানুষ বাড়িতে নাই। আর বাড়িতে আইসা মনে করেন চোর ঠোর, আমার কাছে চোর হইয়া সাজুক, মনে করেন চোর ঢুকলো ঘরে, চোর ঢুকে তো অন্য কিছু ঘটতে পারে। ওই চিন্তা করে আমার আর বাড়িতে থাকলাম না। পরে আবার আমার স্বামী অবশ্য জানে না যে আমি ঢাকা চলে আসছি। আমি কি করলাম, বাড়ি থেকে যা যা দরকার আমার ওগুলি সব নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে পরে আমি ঢাকায় আসলাম। পরে কি করব, উনি তো সেই অসুস্থ হয়ে গেল। বড় ছেলেটা লেখাপড়া করাতে পারিনি। আমার মনে করেন যে 4টা বাচ্চা, আমার ছোট মেয়েটারই 15 বছর চলে, 15 বছরে আর স্কুল গ্যাপ লেখাপড়া করাতে পারলেন না? না, একটা ছেলে মেয়েও ঠিক মতো মানুষ করতে পারলাম না। কারণ যখন আমি মানুষটা করাবো তখনই আমি ডাউন হয়ে গেছি। ঢাকায় আসলাম, ঢাকায় এসে মনে করেন যে, কত সালের দিকে ঢাকায় আসলেন? ঢাকায় আসছি ওটা হলো আপনার 12 বছর আগে। কত হয়, আজ থেকে আরো 12 বছর আগে। হ্যাঁ। তখন আপনার মেয়ের বয়স কত? ছোটটার বয়স ওই সময় ছিল 4 বছর মনে হয়, এই 15 চলে। আর বড়টার বয়স কত? বড়টা তো এখন মনে করেন যে 92 ডিসেম্বরে 24 তারিখে জন্ম। কি করব পরে আইসে ওনাকে ধরলাম, ধরার পর ওনাকে কে? মানে আমার হাজবেন্ডকে ধরলাম। আচ্ছা। হাজবেন্ডকে ধরলাম, তার কাছে জানলাম যে এভাবে আমাকে তো ফেলে রেখে আসছো, আমরা তখন বাড়িতে এই পর্যায়ে যাচ্ছে, মানুষজন ঘরে ঢোকে, কোন সময় কোন কি হইয়া যায়, এই জন্য আমি চলে আসছি। জি। এখন কি করবা করো। তখন কয় আমি কি করব, যাক তুমি কিছু না করার পর যাই হোক একটা ঘর রাখলাম, সেই ঘরে উঠলাম। ওখান থেকে মনে করেন কিছু চাল ঠাল মানে চলার মতো কিছু আর কি নিয়ে আসছিলাম, যে ঢাকা এসে যাতে চলতে পারি। তখন চিন্তা করলাম যে আর কি করব, তার বাচ্চা কাচ্চাগুলো আর স্কুলে দিতে পারিনি, যে একটা লাইনে না দাঁড়িয়ে তো দিতে পারবো না। তো মেজো ছেলেটাও স্কুল বন্ধ, ছোট ছেলেটা, বড় ছেলেটা, আর বড় মেয়েটার ও সময় বিয়ে হয়নি। আমি যখন এই লাস্ট বার ঢাকায় আসি, বড় মেয়েটারও বিয়ে হয়নি। ছেলে মেয়েগুলো বড় করছি এইভাবেই, যে আমি কাজটা বেশি করছি আর কি, কাজ বেশি করছি। ঢাকায় এসে আপনি কি কাজ করা শুরু করলেন? আমি কাজ করছি ওই সময় হলো যে মোম যে ছিল, মোমের কারখানায় যে মোম ওগুলা ডাইস ছিল, ওই মোম বানাইছি। কাজটা পেলেন কোথায়? ওটা একজনের মাধ্যমে আমি গেছি আর কি, একজনের মাধ্যমে যে মোমের ইতে গেছি। তারপর মনে করেন যে চিন্তা ভাবনা ছিল অন্য কিছুতে, সেটা করতে পারি না, হাত কাজ ছিল না, তো ওই মোমের ওইখানে কাজ করছি। আবার মনে করেন বাসা বাড়িতে পার্ট টাইমে কাজ করছি, যে দেখা যায় রাত্রে সময় পেয়েছি, রাত্রে করে দিছি। মানে এরকম করে আমার তার সাথে কন্ট্যাক্ট ছিল যে আমি আপনার পার্মানেন্ট বলতে পারবো না আমি কোন সময় কাজ করব, ওকে, কিন্তু যখন আমি পারবো সুযোগ আমার এই কাজটা আগে ঠিক রেখে আপনাকে বাড়তি কাম আমি বাড়তি সময় করে দেবো, ওইভাবে করে মনে করেন যে করতাম। তারপর মনে করেন যে আমার যে আত্মীয় স্বজন ছিল কিছু, তারা এখন নাই অবশ্য, ওরা কিছু হেল্প করতো। যখন মনে করেন বড় ধরনের বিপদে পড়তাম, যে আর পারছি না, মনে করেন 4 দিন 5 দিনেও ভাত রান্না হয়েছে না, বা বাচ্চাকে কাপড় চোপড় দিতে পারছি না, অনেক কষ্ট, তখন তাদের কাছে হাত পাচ্ছি, তখন তারা দেশে কিছু আর কি। ওকে, অন্যরকম এক জীবন গল্প, শুধু এটুকুই বলার আছে। কারণ একটা মানুষ, যে মানুষটি বারবারই বলছিলাম, ইনফ্যাক্ট আমি একবার বলেছি এই কথাটি, একেবারে প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া, গরিব, দুস্থ, নিপীড়িত, নির্যাতিত একটি মানুষ, যার না আছে কোনো আত্মীয় স্বজন, না আছে সে অর্থে পিতৃকুল মাতৃকুল, না আছে স্বামীর ঘরের সান্ত্বনা, কিন্তু বেঁচে থাকার জন্য তীব্র আকর্ষণ, নিজের ভেতরের জেদ এবং শক্তি, এটা নিয়ে প্রতি মুহূর্তে যুদ্ধ করে যাওয়া। এই জীবন গল্পে একটা কথা শুধু বলতে পারি, এই রকম একজন নারী আর সমাজের একেবারে উচ্চ পর্যায়ের একজন নারী, যাদের অর্থনৈতিক অবস্থা বলেন বা অন্যান্য অবস্থা বলেন খুব ভালো আছে, কিন্তু এই সাপোর্টটা তাদের থাকে না অনেক সময়, সামাজিক, পারিবারিক। এই দুই নারীর জীবন গল্পের মধ্যে অদ্ভুত একটা মিল পাওয়া যায়, এবং
কেন জানি একটা ছেলে হলে স্ট্রাগল করে নিজেকে সমাজের কাছে প্রতিস্থাপন করতে পারেন, কিন্তু একটা মেয়ে সে সমাজের যে স্তরেই বসবাস করুক না কেন তার জন্য ট্রিটমেন্টটা এমনই হয় যে আসলে সে কোনোভাবেই নিজেকে শত চেষ্টা করেও খুব সহজে এই সব প্রতিবন্ধকতা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারে না। শেষ পর্যন্ত ভাগ্য নিয়তির কাছেও অনেক সময় তাদের হেরে যেতে হয়। যাই হোক, আমরা কথা না বাড়াই, শেষবারের মতো আরেকটা বিরতি নেই 5 মিনিটের, দেখি রানুর জীবনে কি হয়েছে শেষ পর্যায়ে এসে। আমরা ফিরছি একটু পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। রানুর জীবনের গল্পে আমরা ফিরবো। হ্যাঁ, মোমের কারখানার গল্প শুনছিলাম, তারপর মোমের কারখানা থেকে মনে করেন যখন যে কাজ পেতাম, যেমন তরকারি নিয়ে আমি সামনে বসতাম, মানে আমি আর অন্য ধারার একটা দেখলাম যে এই জিনিসটা এখানে নেই, এই জিনিসটা আমি করি। তরকারি নিয়ে সামনে বসতেন মানে মানে আমার বাজারের সামনে বসতাম আর কি। কাঁচা সবজিগুলো বিক্রি করতেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই অল্প অল্প, মানে বেশি তো পুঁজি ছিল না, বুঝতে পেরেছি। মানে অল্প থেকেই করতাম, যে দেখতাম ট্রাই দিয়ে যে আসলে কি চলে, কি পয়সা চলে পাওয়া না। যায় কিনা। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম করতে করতে দেখা যায় মোম থেকে ও সাইন করতে পারে, আর মোম তো ক্যাশ টাকা না, মানে ওখানে কাজ করতাম, ওরা কাজের বিনিময়ে টাকা দিত। জি। পরবর্তীতে কি করব ভেবে চিনতে পারছি না, ঘর ভাড়াও বেবহুল বাজে গেল। তো এরকম দেখা যায় যে বাড়িয়ালি খুব চিল্লাপাল্লা করছে। তখন বাড়িয়ালাই কি করছে, রাত্র 1টার সময় আমাদের বাচ্চাকে বের করে দিয়ে বাড়িয়ালা তালা মারছে। আমি আবার ওই রাত্রটা ছিলাম না, মানে আমার হাজবেন্ডের উপরে রাগ করেছিলাম না, যে একটা পুরুষ মানুষ হইয়া কোনো দায়িত্ব নেই, একটা স্বামী যদি জীবিত থাকে তার সামনে যদি তার ওয়াইফকে, তার সন্তানকে, বাহিরের মানুষের যদি একটা কড়া কথায় কথা বলে যায়, তখন কেমন লাগে। মানে তখন আপনার হাজবেন্ড একদম বিছানায়? না, ওরকম না, সে হাঁটতে পারে, তখনও হাঁটতে পারে? হুম। ওকে। সে কি করলো, বাড়িওয়ালায় যখন ওদের বের করে দিয়ে যখন তালা মারলো, তো এর ভিতরে আমি বলছিলাম যে ঠিক আছে, তুমি যখন কোনো কিছু দায়িত্ব করতে পারবো না, ঠিক আছে তুমি চলে যাও, আমার ভাগ্যে যা আছে তাই। কারণ যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে আমার জীবনটাই শেষ, এখন আর যুদ্ধকে ভয় পাই না। ভাবছে আপনি নাই, আপনি মৃত্যু যান। উনি গেল কি আসতে, একটা কম্বল, একটা বালিশ, এটা নিয়ে ঠিকসে চলে গেল। বাহ, সুন্দরী হলো গেল চলে, মনে মনে হাসিও আসতেছে, কান্নাও আসতেছে। আমি যে কি করবো, মানে কি করবো, আমার মাথায় কোনো কিছু ধরে না। এত সুযোগ বয়ে চলে গেল, কিন্তু আমি তো পারলাম না, আমি তো বাচ্চার মা। আমি চিন্তা করছি যে আজকে যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো, তাই ছেলে মেয়ে ছুঁড়ে ফেলে চলে যেত, কিন্তু আমি তো করিনি। শুধু আমার বাবা, আমার মা, এর কথা ভাবছি, যে আমার মার বিরুদ্ধে যেন কেউ বলতে না পারে যে এই মহিলা একটা মেয়ে রেখে গেছে, এই মেয়েটার চরিত্র খারাপ। আমার বাবাই 2 বিয়ে করছে, আমার বাবার কথা যেন কেউ বলতে পারে না আর বাপের চরিত্র খারাপ, 2টা বিয়ে করছে, মাইয়াটার এইরকম হয়েছে। যাই হোক, পরে এরকম উনি চলে গেল, বাড়িওয়ালায় তো ওই বাচ্চা কাচ্চা বের করে দিয়ে তালা মারছে। তো ওই দিনকে আমি একটু পাশে যাইয়া রয়েছিলাম, একটা পরিচিত বাসা ছিল। তো আমার এই 30 বছরের বিয়ার জীবনে সার্ভিসে দেখলাম না জুনি একটা কাজ ফয়সালা করতে পারছে। তো এরকম করে আমি একটু পাশে দিয়ে রইলাম, দেখতে আছি যে কি ঘটনা ঘটে। শুনলাম যে বাড়িয়ালি তালা মারছে। তাহলে আমি খারাপ লাগতেছে, কি করবো, ওর বাবাও গেল চলে, বাচ্চাগুলো বাইরে রাখলো। পরদিন সকালে নিয়ে আসলাম, আইসে বললাম যে আপনি তালা মারলেন, আপনি কি টাকা গুছানোর আমার সময় দেন, যেহেতু হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট, সময় দেন। এরকম মনে হয় সে খুলবে না, কত মান অভিমান, সে অনেক কিছু যা খুলে একটা ডেট করছিলাম টাকা দিব করিয়া, সে ডেট মতো টাকা দিতে পারিনি। না দেওয়ার কারণে সে কি করলো, ছোট বাচ্চা দিটা ঘরে রেখে সে তালা মারলো। আমি তো টাকার লাগে মনে করেন এ জায়গা ও জায়গা, আত্মীয় স্বজন, কত জায়গা আমি গেছি টাকার জন্য, দেখিনি কিছু টাকা এনে বাড়িয়ে দিতে পারি, যে জায়গা যে সে জায়গায় পয়েন্ট খালি। এখন ওই বাচ্চা যে ঘরে তালা মারছে, মানে রাইখে যে তালা মারছে, ওরা নাকি উঠে দরজা বাইরে দিতেছে, চিৎকার করতে আছে। ওই খবরটা আবার আমার কাছে দিছে পর পাগল হয়ে যেতেছে, কি খাইছে তো ওরা, তো ভয়তে এই যাবে। পরে এরকম কারে কাছে যেন ফোন দিলাম যে তুমি একটু রিকোয়েস্ট করে বলো বাচ্চা দুটো ঘরে, ওরা ভয় পাইবে। ও বাড়ি এলি নিয়ে কি কইতেছে, তোকে থানায় দেম, মানে বাচ্চাকে ভয় দেখাইতেছে, তোকে থানায় দিয়ে দেম, তোমাকে ওম করবো। ওরা তো ভয়তে বলে এইরকম ফুলিয়া রয়েছে। বলার পর তারপর কি হলো, এই এরকম করিয়া পরে আমি টাকা পয়সা কোথাও গুছিতে পারলাম না। পরে আমি একদিন চিন্তা করলাম যে আমার তো সবই শেষ। পরে চিন্তা করলাম, তারপরের গভীর চিন্তা যে কি করব এখন, আমার মাথায় তো ধরে না, কারণ আমার সাহায্য করার মতো কেউ নাই। আমার আত্মীয় স্বজন সবই বড়, কিন্তু আমি যাবও না, ওরা দেবে না। তা আমি কি করব, এই ভেবে 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 চিন্তা করলাম। তো আমার ওখানে একটা হসপিটাল আছে উত্তরা ভিতরে, যেটা হলো চক্ষু হসপিটাল, সেটা হলো মক্কা হসপিটাল, ওটা সৌদির বাদশা করছে আর কি। দরিদ্র হইতে যে শ্রেণীর মানুষ যায় ওখানে ট্রিটমেন্ট দেয়। জি।
তারপর আমি ওই মক্কা হসপিটালে যেয়ে যোগাযোগ করলাম, ওখানে খুঁজলাম যে এখানে ম্যানেজারকে। তো ম্যানেজারে খুঁজে বের করলাম, বললো যে আপনি কি, যে আপনি ডক্টর দেখাবেন? আমি বললাম, আমি ডক্টর দেখাবো না, আমি একটা আলাপের জন্য আসছি। হুম। বলেন কি আলাপ? পরে শেষে ওরকম ডাক্তারের মানে ওই ম্যানেজারের সাথে বললাম যে দেখেন, আমার পারিবারিক একটু ঝামেলা আছে, তবে এখানে যে আপনাদের অনেক পেশেন্টই আছে অনেক রকমের, আপনি তো ম্যানেজার, আপনি জানেন হুম। এখানে যে হসপিটালে কি কারো চোখ চায় নাকি, চোখ দেয় কিনা, এরকম কোন পেশেন্ট আসে আপনার এখানে? কয়, মাঝে মাঝে আসে। তখন বলো কেন বলেন তো? তখন আমি বলতে চাইলাম না, আমি যে না, আমি জানতে আসলাম। না, আপনি বলেন কি করবেন? আমি কি, দেখেন এই ধরনের পেশেন্ট যদি দেখেন যে একটা চোখের দরকার আছে, এরকম যদি কোনো পেশেন্ট আসে তাহলে আমাকে একটু ফোন নাম্বার দিয়েছি বলবেন। তারপর এখানে কোনো কিছু হলো না, পরে ইসলামিয়া হসপিটাল আসছিলাম আপনি ইয়েতে, জি। ওখানে আসলাম, ওখানে এরকম লোকজন ধরলাম, দেখলাম যে ওখানেও কিছু করা যায় না। পরে কি করব কই, আমার তো কিডনিতে এমনিতেই বাম সাইডে একটু সমস্যা আছে, তো কিডনি দেখি যেটা ভালো আছে ওইটা কিছু করা যায় না। এরকম মনে করেন পাগলামি বহুত করছি।